বিয়ের ৭ মাসের মাথায় এসে তালাকনামায় সাইন করতে গিয়ে একবার রাহাতের নির্লিপ্ত সোয়াল দেখে নিল উর্মি। রাহাত একটি বারো তার দিকে ফিরে তাকালো না। বেশিক্ষণ সময় নিল না উর্মি। পরপরে কলম চালিয়ে নিজের নামটি গুটি গুটি অক্ষরে লিখে ফেলল। তারপর রাহাতও সাইন করে দিল। ভিতরটা ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। চোখের পাতা বন্ধ করে কান্না নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে গেল উর্মি। এটা যে হওয়ারই ছিল। ২ মাস আগে ছাদ থেকে পড়ে হাতে পায়ের হাড় ভেঙে গিয়েছে। চোখের উপর দিকের হাড় ভেঙে, সামনের পাটির দাঁত ভেঙে চেহারা বিকৃত হয়ে গিয়েছে তার। আগে সে রূপ লাবণ্য আর নেই। হাসপাতালে থাকাকালীনই উর্মি শুনতে পেল তাকে শ্বশুরবাড়ি নেওয়া হবে না, রাহাতকে আবারও বিয়ে করানো হবে। এমন অসল মেয়ে সংসারে নিয়ে কী লাভ? না সংসারের কাজ সামলাতে পারবে, আর না স্বামীকে সুখী করতে পারবে। শাশুড়ির মুখের উপর বলে দিলেন তারা ডিভোর্সের ব্যবস্থা করবেন। হাসপাতাল থেকে রিলিজ করার পরেই বাপের বাড়িতে ঠাঁই হলো তার। শ্বশুরবাড়ি থেকে হাসপাতালের খরচ বহন করতে চাইলেও উর্মির বাবা দিলেন না। মেয়ের যেহেতু শ্বশুরবাড়ি আর ঠাঁই হবে না, তবে তাদের টাকা নেওয়ারও প্রয়োজন মনে করলেন না। উর্মির বাবা তার সুস্থ হওয়ার পর শ্বশুরবাড়ি যাওয়ার কথা বললেও তার শাশুড়ি বললেন, আপনি এত নিশ্চিত কিভাবে যে উর্মি সুস্থ হবে, আগের মতো চলতে পারবে? ডাক্তার কি বলেছে শুনেননি? সুস্থ হলেও রিস্ক থেকেই যাবে, সংসারের কাজকর্ম করতে পারবে না। পাশে যদি আবারও হাড়ের জোড়া ছুটে যায়। উর্মি বুঝে এসব কিছু বাহানা মাত্র। সকলের মাথা ব্যথা তার চেহারা বিকৃত হওয়া নিয়ে। চেহারা যে সৌন্দর্য ছিল সেটা আর কখনোই ফিরে পাওয়া যাবে না। অপরূপ সৌন্দর্যে মোহিত হয়ে শ্বশুরবাড়ির লোকজন তাকে এবারের বউ করে এনেছে। বিয়ের প্রথম রাতে স্বামী গভীরতম শোকে প্রকাশ করেছিল, পৃথিবীর সবচেয়ে সুন্দরী নারী আমার ঘরে। আকাশের ছাদে কলঙ্ক থাকলেও আমার সাথে কলঙ্ক নেই। সেদিন রাহাতের কথাগুলো সত্যি ধরে নিয়েছিল উর্মি। আজ নিজেকে ভুল প্রমাণিত করল। ১ মাসের অন্তঃসত্ত্বা ছিল সে। নিজের সব হারানোর সাথে সাথে বাচ্চাটিকেও হারালো। অসহায় বাবা মা আর ভাইয়ের ঘাড়ে তখন উর্মি। মা বাবার আহাজারে চারদিকের মানুষ দেখতে এসে কিছুর নামমাত্র সমবেদনা, আফসোস সব মিলিয়ে দীর্ঘশ্বাস ছাড়া কিছুই ছিল না তার। রাতের আধারে যখন সবাই মিলিয়ে যেত, চোখের জল তখন ধরা দিত। ২ মাস না গড়াতে ডিভোর্সের বন্দোবস্ত হয়ে যায়। আর আজ সেই মিথ্যে সম্পর্কের ইতি টানা হলো। শাশুড়িমা উর্মির হাতে একটি খাম ধরিয়ে দিয়ে বললেন, তোমার মহারানার টাকা। উর্মি অশ্রুসিক্ত চোখে তাকিয়ে রইল খামটির দিকে। শেষবারেও রাহাত কথা বলল না। বাবা মায়ের সাহায্যে বাড়ি পৌঁছেই আয়নার সামনে বসল সে। ঘুরে ফিরে নিজের ঝুলে পড়া কুৎসিত চেহারা দেখে হাসলো, শব্দ করেই হাসলো। হাসতে গিয়ে একসময় চিৎকার করে কেঁদে উঠল। তার কান্নার শব্দে বাবা মা দৌড়ে আসে। উর্মি আগেই দরজা বন্ধ করে দিল, যার ফলে কেউ তার কাছাকাছি আসার সুযোগই পেল না। বিকেলের দিকে বাসায় ফিরল উষা। ক্লাসের পর কিছু নোট কালেক্ট করতে গিয়ে দেরি হলো। পুরো বাড়ি শুনশান নীরব, চারদিকে শুধু শূন্যতা। আজ যে বড় আপুর ডিভোর্স হয়েছে সে জানত, সেই হিসাবে বাড়ির পরিবেশ এমন থাকারই কথা। ব্যাগ রেখে গোসল সেরে নিল। তারপর উর্মির ঘরের সামনে গিয়ে দাঁড়ায়। দরজা ভিতর থেকে বন্ধ। কয়েকবার টোকা দেওয়ার পরে দরজা খুলে গেল। দরজা খুলে খুঁড়িয়ে খুঁড়িয়ে খাটে গিয়ে বসে পড়ল উর্মি। উষা নিমেষহীনভাবে তাকিয়ে রইল বোনের দিকে। আরও একবার পুরুষ জাতির উপর ঘৃণা হলো তার। ছোট থেকে সে পুরুষ সঙ্গে এড়িয়ে চলে। সে বুঝতে পারে না পুরুষ জাতটাই খারাপ, নাকি খারাপ পুরুষগুলোই তার সামনে এসে বারবার ধরা দেয়। নিজের ভাই পর্যন্ত তার চোখে একজন নিকৃষ্ট লোক। স্ত্রীকে সম্মান দিতে জানে না, তার ভালো লাগা খারাপ লাগার দিকে লক্ষ্য রাখে না, অথচ নিজের চাহিদা ঠিকই মেটাতে জানে। অসুস্থ হলেও বিন্দুমাত্র ছাড় দেয় না স্ত্রীকে। আজ রাহাতও তার চোখের নিকৃষ্টদের কাতারে নাম লিখিয়েছে। বাহ্যিক সৌন্দর্যটাকেই সব। উষা ভেবে পায় না ভালোবাসাটা কোথায়। উষা কিছু না বলে দাঁড়িয়ে থাকতে দেখে উর্মি নিজ থেকেই বলে, কিছু বলবি? কিছু বলার আগে উষার দৃষ্টি পড়ল উর্মির ফোনের স্ক্রিনে। বারবার ফোন আসায় সাইলেন্ট ফোনের আলো দৃশ্যমান হচ্ছে। স্ক্রিনে একটা নাম স্পষ্ট দেখাচ্ছে, শামীম, রাহাতের ভাই। উষা ফোনটা হাতে নিয়ে রিসিভ করলো। ওপাশ থেকে সালাম দিতেই উষা প্রশ্ন ছড়ল, কি চাই? শামীম একটু বিব্রত হলো। ভেবেছিল ভাবি ফোন ধরেছে। উষা আবারও প্রশ্ন করল, কি চাই আপনার? কেন ফোন করেছেন? শামীম ধীরে সুস্থে শান্ত স্বরে বলল, ভাবি কেমন আছে? তাচ্ছিল্যে হাসল উষা। তীব্র ক্ষোভ প্রকাশ করেই বলল, গরু মেরে জুজা দান করা হচ্ছে? আমার বোনের জীবনটা নষ্ট করে দিয়ে এখন তার ভালো চাওয়া হচ্ছে, তাই না? সব কটা অমানুষের দল। শামীমের রাগ হলেও প্রকাশ করল না। উষা তো ঠিকই বলেছে, কোনো মানুষের দ্বারা এতটা অমানবিক কাজ করা সম্ভব না। উর্মি ফোন কেড়ে নিয়ে শামীমকে বলল, সরি ভাইয়া, আপনি কিছু মনে করবেন না, ওর মাথা ঠিক নেই। ঠিক আছে ভাবি, এত হাইপার হওয়ার কিছু হয়নি। ওসব ভুল কিছুও বলেনি। না, ও ঠিক বলেনি। ছোট মানুষ সঠিক ভুলের কি বুঝে? তখনই উষার উচ্চস্বর শোনা যায়,
তোমার সাথে যখনই ঠিকটাই হয়েছে তখন কেঁদে কেটে চোখের মুখের এই অবস্থা কেন করেছো? আমাদের শান্তিতে থাকতে দিচ্ছ না কেন? উর্মি করুণ চোখেই তাকালো। শামীম কিছুক্ষণ চুপ থেকে লাইন কেটে দেয়। সবার কথা যেমন তেমন, ভাইয়ের ব্যাপারটা সে কিছুতেই বিশ্বাস করতে পারে না। ভাবির প্রতি তার তীব্র ভালোবাসা কথা কাজে বোঝা যেত। সে কিভাবে ভাবির সাথে এত বড় অন্যায় করতে পারল? শামীম অসুস্থতার পর থেকেই উর্মির খোঁজ খবর রাখত। এখনও তার ব্যতিক্রম নয়। উর্মির খোঁজ খবর নিতেই ফোন করা, কিন্তু মাঝখান থেকে তেজি মেয়েটার হাতেই ফোনটা পড়তে হলো। শামীম উষাকে পছন্দ করলেও উষা এক প্রকার পুরুষ বিদ্বেষী বলা চলে। রাহাতের বিয়ের পর তাদের দুজনের বিয়ের কথা উঠলেও উষা সবার মুখের উপরে না করে দেয়। শামীম অবশ্য জোরাজোরি করেনি এ ব্যাপারে। সপ্তাহখানেক পরে ঘরোয়াভাবে রাহাতের দ্বিতীয় বিয়ের কার্যক্রম শেষ হয়। রাহাতের বিয়ের কথা শুনে পুরো রাত চোখের জলে কাটিয়েছে উর্মি। পাশে ঘুমের বান ধরে পড়ে থাকা উষা সবই টের পেল। সকাল হতে সে নিজের কাজে নেমে পড়ে। বোনের কষ্ট সে নিতে পারছে না। শামীমের নম্বর তুলে তাকে কল দিল। কয়েক মাস আগে যে বিয়ে হওয়ার কথা হয়েও হয়নি, এবার সেটা হবে। উষার নাম্বার থেকে কল আসে অনেকটা অবাক হলো শামীম। নিজের বিস্ময়ভাব বজায় রেখে রিসিভ করলো সে। উষা সরাসরি প্রশ্ন করলো, আপনি কি আমায় বিয়ে করতে চান? শামীম যেন আরেকটু আশ্চর্য হলো। বলল, বুঝলাম না। ঘুরিয়ে পেঁচিয়ে তো কিছু বলিনি। আপনি আমায় পছন্দ করেন, বিয়েও করতে চেয়েছিলেন পারিবারিকভাবে। তখন আমার কারণে বিয়েটা হয়নি। আমি এখন আপনাকে বিয়ে করতে ইচ্ছুক। আপনি ভেবে জানান আমায়, পরবর্তীতে আর এই সুযোগ পাবেন না। শামীম চুপ থেকেই বলল, তুমি সময় নাও, মাথা ঠান্ডা রেখো। জেদের বশবর্তী হয়ে এমন কোনো সিদ্ধান্ত নিও না যার জন্য তোমাকে পস্তাতে হয়। আমি ভেবেচিন্তেই সিদ্ধান্ত নিয়েছি। দেখো, আমরা এখন এমন সিচুয়েশনে আছি যেখানে কারো পরিবারই সম্মতি দিবে না। রাগে মাথা ফেটে যাচ্ছে উষার। তেজি গলায় বলল, আপনি আমায় চান কি চান না সেটা বলুন। বাকি রইল পরিবার। আপনার পরিবারকে মানানোর দায়িত্ব আপনার। আমার পরিবার আমি দেখে নেব। শামীম উষাকে চায় কথা সত্যি, কিন্তু সে এটা খুব করে বুঝতে পারছে উষা কেন তাদের বাড়িতে বউ হয়ে যেতে চায়। যে মেয়েকে কয়েক মাস আগে এতগুলো মানুষ বুঝিয়েও রাজি করাতে পারলো না, সে এখন নিজ ইচ্ছাতে বিয়ে করতে চাইছে, যেখানে দুই বাড়ির মধ্যে এখন রেষারেষি সম্পর্ক। শামীম বলল, আমি দেখছি কি করা যায়। আমি এত কিছু বুঝি না। বিয়ে করবেন কিনা স্পষ্ট করে বলুন, নয়তো আমি অন্য ব্যবস্থা নেব। দেখো উষা, মাথা গরম করো না। আমার মাথা একদম ঠান্ডাই আছে। বিয়ে করবেন না ভালো কথা, আমি রাখছি। কি করবে তুমি এখন? কোনো উল্টাপাল্টা কাজ করবে না বলে দিলাম। বিয়েটা করে ফেললে তো আর আমি কিছুই করছি না। শামীম দীর্ঘশ্বাস ফেলেই বলল, আচ্ছা ঠিক আছে, আমি মা বাবাকে রাজি করাচ্ছি। উষাকে নিজের করে পাওয়ার লোভে শামীম একটু স্বার্থপর হলো। ফোন রেখে হাসল উষা। চোখের তীব্র ক্ষোভ। তার বোনকে কষ্ট দেওয়ার ফল ওই বাড়ির প্রতিটি মানুষ পাবে। রাহাত কিভাবে নতুন বউ নিয়ে সুখে সংসার করে সেটাও দেখে নেবে। অতিরিক্ত কোনো কিছুই ভালো নয়, সেটা হোক ভালোবাসা, রাগ, অভিমান বা জেদ। উষা অতিরিক্ত রাগ আর জেদের বশে এমন একটি সিদ্ধান্ত নিয়ে নিল যা দুটি পরিবারের কেউই মানবে না। বাড়িতে উষার কথা বলতে সবাই বিস্ফোরিত নয়নে তাকালো, যেন শামীম খুব বড় অন্যায় করে ফেলেছে। সত্যি বলতে শামীম এখনও নিজেই চাইছে এই মানুষগুলো শিক্ষা নিক। প্রয়োজন উষাকে সে সাপোর্ট করবে। কেউ রাজি না হলেও বাবাকে ঠিকই রাজি করিয়ে নিল সে, যদিও তিনি বর্তমান পরিস্থিতি ভেবে প্রথমে নাকচ করেছেন। এদিকে উষার সিদ্ধান্ত শুনে উর্মির মনে ভয়ের আশঙ্কা হলো। বাবা তার উপর চেঁচামেচি করলো, মা সোজা থাপ্পড় মেরে বসলেন। উষা বেহায়ার মতো জেদ ধরে বলল, বিয়ে করতে হলে আমি শামীমকেই করব, নয়তো এই জীবনে আমার বিয়ের নামও মুখে নেওয়া যাবে না। মেয়ে এতটা নির্লজ্জ ব্যবহার কখনো করেনি। আজ যেন মোস্তফা সাহেবের লজ্জায় নাক কাটা যাচ্ছে। চিৎকে চেঁচামেচি শুনে আশেপাশের মানুষ জড়ো হলো। বাধ্য হয়ে তিনি মেয়েকে ঘরে আটকে রাখলেন। বাহির থেকে মা বলে দিলেন, ওই বাড়িতে বিয়ে করে গেলে আর কোনোদিনও এ বাড়ির কথা মুখে নিবি না। উষা কিভাবে শক্ত গলায় বলে দিল, নেব না। আর কিছু বলার বাসা পেলেন না তিনি। সন্ধ্যার পরে শামীম তার বাবাকে নিয়ে এ বাড়িতে আসে। সকলেই আনোয়ার হোসেনের উপস্থিতিতে অবাক হন। শামীমের বাবা উর্মির মাথায় হাত বুলিয়ে দীর্ঘশ্বাস ফেলে বললেন, আমরা তোমার সর্বনাশ করে এই মুখে আর ভালো থাকার কথা বলতে পারছি না মা। উর্মি বলল, বাবা, আপনার তো কোনো দোষ নেই। যার রাখার কথা সেই রাখলো না। আপনাদের এখানে কী বা করার আছে? তাহলে আমার কথাটা শুনো। উষা মা যা করছে করতে দাও। ওই বাড়ির মানুষগুলো শিক্ষা হওয়া উচিত, বোঝা উচিত বাহ্যিক সৌন্দর্যই সব কিছু নয়। আনোয়ার সাহেব উষার বাবা মাকে বোঝালেন। ওনাদের সামনেও মেয়ের নির্লজ্জতার মোস্তফা সাহেবের রষ্টচিত্তে মতো দিলেন। উষা চাইলে একা গিয়ে বিয়ে করে নিতেই পারত। শেষ সাহেব মা বাবা থাকুক তার বিয়েতে।
বিয়ে পড়িয়ে এশার নামাজের পর বউ নিয়ে বাড়ি ফিরতেই শামীমের মা উষাকে দেখে জ্ঞান হারালেন। উষা মৃদু হেসে বিড়বিড় করে বলল, এই তো মাত্র শুরু শাশুড়ি আম্মা। কলিং বেলের শব্দে নাসিমা বেগমকে এসেছে দেখতে দরজা খুলে দিলেন। দরজা খুলেই তিনি চমকে যান। আনোয়ার হোসেনের পাশেই শামীমের হাত ধরে হাসি মুখে দাঁড়িয়ে আছে উষা। এতক্ষণ পাশে চুপচাপ দাঁড়িয়ে থাকলো নাসিমা বেগমকে দেখেই জটপট শামীমের হাত আঁকড়ে ধরে। নাসিমা বেগম সরাসরি আনোয়ার হোসেনকে প্রশ্ন করলেন, এই মেয়ে তোমাদের সাথে কেন? আনোয়ার হোসেন জবাব দিলেন, উষাকে শামীম বিয়ে করে নিয়েছে। নাসিমা বেগমের আবারও যেন থমকালেন। দুনিয়াটা কেমন যেন তার ঘুরে উঠল। তিনি চেঁচানো সুরেই বলে উঠলেন, আমার কথার অবাধ্য হয়ে তোমরা বাবা ছেলে ওদের জালে পা দিয়েছ? এ মেয়ে কেন এসেছে বুঝতে পারছো না? আমার সংসারটা তছনছ করতেই তো এসেছে। এক্ষুনি এই মেয়েকে বিদায় করো। যা বলার আনোয়ার হোসেনই বললেন। শামীম বাবার ভরসায় চুপচাপ দাঁড়িয়ে রইল। আনোয়ার হোসেন ঠান্ডা মাথায় জবাব দিলেন, তুমি নিজেও তো একটা সময় চেয়েছিলে উষা যেন তোমার ছোট ছেলের বউ হয়, তাহলে এখন তাকে দিয়ে আসার কথা উঠছে কেন? সেটাও অতীত ছিল, বর্তমান ভিন্ন। শাশুড়ির ভেতরকার বয়ডর বুঝতে পেরেই মৃদু হাসল উষা। শান্তভাবে বলে উঠল, আপনার ছেলে বাড়ি বয়ে গিয়ে আমাকে বিয়ে করে এনেছে। কোনো কারণ ছাড়া বিদায় করতে চাইলে যে হাজতবাস হবে। আর ছেলেকে পরামর্শদাতা হিসাবে আপনিও হাজত ঘুরে আসবেন। তারপর বসে বসে মা ছেলের মাথায় আর ছেলে মায়ের মাথায় উকুন বেছে দিতে দিতে গল্প করবেন। ব্যাপারটা আসলে মন্দ না। নাসিমা বেগমের চিৎকার চেঁচামেচিতে বাড়ি শুদ্ধ সবাই এসে উপস্থিত হয়েছে। উষা ঘরে পা রাখতেই নাসিমা বেগম জ্ঞান হারালেন। অভিনয় নাকি সত্যি জ্ঞান হারালেন বোঝা গেল না। রাহাতের নতুন বহর সহ তার জ্ঞান ফেরাতে সবাই ব্যস্ত হয়ে পড়ল। জ্ঞান ফিরতে তার আহাজারি শুরু হলো, আমার সংসারে কালনাগিনী ঢুকেছে, আমার ছেলেকেও বশ করে নিয়েছে। উষা নিশ্চুপ হয়ে দেখে গেল নাসিমা বেগমের নিখুঁত অভিনয়। এমন আহাজারি করার কথা তার মায়ের, ক্ষতিটা তাদেরই হয়েছে। অথচ তিনি কি সুন্দর হাপুস নয়নে কেঁদেই যাচ্ছেন। দুনিয়া বড্ড নিষ্ঠুর। পৃথিবীতে মানুষের চেয়ে যদি ভয়ঙ্কর কোনো প্রাণী থেকে থাকে তবে সেটা একমাত্র মানুষই হয়। রাহাতের স্ত্রী লিলি বারবারে আর চোখে পর্যবেক্ষণ করছে উষাকে। তার মনে হয়তো প্রশ্ন জেগেছে, কে মেয়েটা, এসব হচ্ছেই বা কি? তার কৌতূহলী চোখ জোড়ার কৌতূহল মিটিয়ে দেওয়ার উদ্দেশ্যেই উষা কানে ঘেঁষে বলল, আমি আপনার ছোট যা হই ভাবি, আবার বলতে পারেন আপনার স্বামীর প্রাক্তন শালিকা। দ্বিতীয় কথাটি বুঝতে না পেরে লিলির কপাল কুঁচকে গেল। নাসিমা বেগম কান্না থামিয়ে জটপট লিলিকে সাবধানের বাণী শোনালেন, খবরদার এই মেয়ের সাথে কথাই বলবা না। এ জলদস্যু তোমার জীবনটাও শেষ করে দিবে। আপনি ভুল কথা বললেন আম্মা। জলদস্যু সমুদ্র বা নদীপথে আক্রমণ করে, আমি তো শ্বশুরবাড়ি এসেছি মাত্র। শামীম এতক্ষণ চুপচাপ থাকলেও উষাকে আবার খানিক দমকে উঠল, চুপ করে ঘরে যাও। উষা দাঁড়ালো না, দুবদাব পা পেলে শামীমের ঘরে চলে গেল। সে তো দোষের কিছু বলেনি, অথচ তাকে দমক শুনতে হলো। কথায় আছে না, কোদাল সবসময় বুকের দিকেই টানে। শামীম মায়ের কাছে গিয়ে বসল। নাসিমা বেগম মুখ ঘুরিয়ে নিলেন, অভিমানের স্বরেই বললেন, তুই আমাকে মুখও দেখাবি না, এই চেহারা ওই মেয়ের সামনে দেখাবি। যেদিন ওকে ছেড়ে আমার কাছে আসতে পারবি সেদিনে মুখ দেখাবি। শামীম শান্ত স্বরেই বলল, মা তুমি আমার মা, উষা এখন আমার স্ত্রী। আমি দুজনকে সম্মান করি, কাউকে দূরে সরানোর ইচ্ছে আমার নেই। তুমি যদি ভাবির সাথে এই অবিচারটা না করতে তাহলে সংসারের সুখ হারিয়ে যেত না। বাবি উষা দুজনকেই তো তুমি অনেক স্নেহ করতে, তাহলে ছোট্ট একটা ঘটনায় কী এমন হয়ে গেল যে ভাবি আর এই বাড়ির বউ হওয়ার যোগ্যই রইল না? নিজের দুষ্টুকে চোখের সামনে ভাসতে নাসিমা বেগম তেতে ওঠেন। কাট কাট গলায় বললেন, তুই এক্ষুনি আমার সামনে থেকে বেরিয়ে যা। মা আমার কথাটা শোনো। ঠিক আছে, তুই না গেলে আমিই বেরিয়ে যাচ্ছি। নিরুপায় হয়ে লম্বা দীর্ঘশ্বাস ফেলল শামীম। মায়ের ঘর থেকে বেরিয়ে ভাবল উষার জেদের কাছে হার মেনে সে বড্ড ভুল করেছে। সাংসারিক শান্তির সাথে সাথে তার মানসিক শান্তিটাও হারাবে সে। ঘরে ফিরেই দেখল টেবিলের একপাশে চেয়ার টেনে বসে কিছু লিখেই যাচ্ছে উষা। শামীম কাছে গিয়ে দাঁড়াতেই তার হাতে একটা লিস্ট ধরিয়ে দিল। দৃষ্টি নামিয়ে বলল, আমার কিছু প্রয়োজনীয় জিনিস কাল সময় করে এনে দেবেন। শামীম লিস্ট পড়তে গিয়ে একটা জায়গায় দৃষ্টি আটকে গেল। প্রয়োজনীয় বিভিন্ন জিনিসের সাথে সাথে ন্যাপকিনও লেখা, তার পাশে ছোট্ট করে লেখা, আমার শরীর অসুস্থ। এর মর্মার্থ বুঝে কাগজটি ভাঁজ করে পকেটে রেখে দিল। ফ্রেশ হয়ে এসে দেখল খাটের একপাশে গুটিসুটি মেরেই শুয়ে আছে উষা। শামীম ছোট্ট করেই ডাকল,
উষা, খেতে চলো। অবস্থানের পরিবর্তন না করে উষা জবাব দিল, আমি এখন খাবো না, আপনি খেয়ে আসুন। শামীমের ভীষণ রাগ হচ্ছে। নাকের পাটা ফুলিয়ে শ্বাস ছেড়েই নিচু স্বরেই বলল, তুমি একটু বেশি জিদ করো। উষা নির্বিকার ভঙ্গিতে জবাব দিল, এটা আমি জানি, নতুন কিছু থাকলে সেটা বলুন। শামীম জবাব না দিয়ে উষাকে টেনে গিয়ে তুলল। খেয়ে এসে তারপরে ঘুমাও। রাগে হাত ছাড়িয়ে নিল উষা। দাঁতে দাঁত চেপে বলে উঠল, এই সমস্যা কি আপনার? আমি খাবো না বলছি তো। আপনার খিদে পেয়েছে, আপনি খেয়ে নিন না, এত লাফালাফির কি আছে? সবার সাথে খেতে কি সমস্যা তোমার? চলো তাহলে, তোমাকে অন্য বাসায় রাখবো, ওঠো। উষা অন্য বাসায় থাকার জন্য তো এখানে আসেনি, তাই চুপচাপ শামীমের কথা শুনে তার সাথেই খেতে চলে গেল। তা দেখে মুচকি হাসল শামীম। উষাকে দেখে একজন এক এক দিকে মুখটা ঘুরিয়ে নিচ্ছে, এতে তার উপর বিন্দুমাত্র প্রভাব পড়ল না। চুপচাপ বসে নিজের খাবার নিজেই বেড়ে খেয়ে ঘরে চলে গেল। শামীম খাবার শেষ করে উঠতেই তার বড় আফা শান্তি বললেন, তোর কি খুব দরকার ছিল সংসারে অশান্তি নামিয়ে আনার? শামীম আর কোনো জবাব দিল না, চুপচাপ বড় আপার কথা শুনে চলে গেল। আপার কিছুই বললেন না। শামীম আর না দাঁড়িয়ে ঘরে ফিরল। রাতে উর্মির ভাবি তানজিনা উর্মির জন্য খাবার নিয়ে গিয়ে পাশে বসলো। উর্মির ভাই শাকিল হাসি মুখে ঘরে ঢুকে শরীরের বেশ খোঁজ খবর নিল। উর্মি জবাব দিল, ভালো আছি আমি। কিছুক্ষণের ইতিউতি করে আসল কথায় আসলো শাকিল। বলল, তোর মহারানার টাকা কি তোর কাছেই আছে? উর্মি ভাইয়ের চোখে মুখে কিছুক্ষণ তাকিয়ে থেকে কি যেন বোঝার চেষ্টা করলো। তারপর কি ভেবে যেন একটু হাসলো। তারপর বলল, হ্যাঁ। শাকিল নরম হয়েই বলল, এই টাকা দিয়ে আমরা বাজারের উপর একটা জমি কিনলে কেমন হয়? মোস্তফা সাহেব খাবার শেষ করে মেয়ের ঘরের দিকে আসছিলেন। শাকিলের বক্তব্য কর্ণতারে পৌঁছাতেই তিনি খুব শক্তভাবেই জবাব দিলেন, কোনো দরকার নেই, এটা আমার মেয়ের টাকা, তার একটা ভবিষ্যৎ আছে। শাকিল তখন বাবাকে বোঝালো, উর্মি তো আমাদের কাছেই আছে, তার খাওয়া পড়া প্রয়োজনও সব কিছু তো আমরাই দিচ্ছি, তার তো এখন কোনো টাকার প্রয়োজন নেই। মুস্তফা সাহেব তাচ্ছিল্য হেসে বললেন, এই সামান্য টাকার লোভ সামলাতে পারছো না তুমি? টাকা তার প্রয়োজন কি অপ্রয়োজন সেটা তোমার বুঝতে হবে না। সে কি আমাদের উপর থাকছে খাচ্ছে না? এ টাকা তো জলে যাচ্ছে না, বরং একটা কাজে লাগানো হচ্ছে। মুস্তফা সাহেব তখন হুঙ্কার ছেড়েই বললেন, সে তোমার টাকায় নয়, তার বাবার টাকায় খাচ্ছে। বাবাকে উত্তেজিত হতে দেখে উর্মি বলল, বাবা, ভাইয়া তো খারাপ কিছুই বলেনি, আমার তো এখন টাকার কোনো প্রয়োজনও নেই, জমিন কিনলে বরং লাভই হবে। তানজিনা শক্ত করে চেপে ধরল উর্মির হাত। চোখ দিয়ে ক্রমাগত ইশারা করে চলছে, তোমার ভাইয়ের কথায় কান দিও না। ব্যাপারটা খুবই সূক্ষ্ম নজরে লক্ষ্য করেছে শাকিল। দাঁতে দাঁত চেপে মাথা জাগালো। এর অর্থ আজ তানজিনের উপর বড় জ্বর আসতে চলেছে। মোস্তফা সাহেব সাব জানিয়ে দিলেন, উর্মির টাকাও ওর চিকিৎসার খরচ হবে, এই টাকার উপর থেকে দৃষ্টি সরিয়ে নাও। শাকিল তখন বেরিয়ে গেল। তানজিনা বের হতে যেতেই উর্মি হাত চেপে ধরে বলল, তুমি এখন ঘরে যেও না ভাবি, বাইয়া কিন্তু ক্ষেপে আছে তোমার উপর অনেক। বিয়ের কয়েক মাস পর থেকেই তোমার ভাইয়ের নতুন নতুন রূপের সাথে আমি পরিচিত হচ্ছি, এর এমন নতুন কি, তুমি ঘুমিয়ে পড়ো। বলে তানজিনা বেরিয়ে চলে গেল। ভোরে শামীম উঠে মসজিদে চলে গেলেও উষাকে ডাকলো না। এখন যেহেতু নামাজ পড়বে না, সুতরাং ভোরবেলা ডেকে আর কোনো লাভ নেই। নামাজ শেষ করে বের হতে অন্ধকার অনেকটা কেটে গেছে। সকালে স্নিগ্ধ বাতাস গায়ে মেখে কিছুক্ষণ হাঁটাহাঁটি করলো। 7টার সময় বাসায় ফিরে দেখলো উষা বাথরুম থেকে বেরিয়েছে। শামীমকে দেখে জিজ্ঞেস করলো, লিস্টে জিনিসগুলো কি এনেছেন? পাঞ্জাবি খুলে রাখতে রাখতেই শামীম জবাব দিল, এখনও দোকানপাটি তো খোলেনি। উষা বিরক্তিতে শব্দ করেই বলল, এভাবে আমি আর কতক্ষণ থাকবো, বিরক্তিকর। শামীমের জবাবের অপেক্ষা না করেই বেরিয়ে গেল সে। বাহিরে গিয়ে দেখল নাসিমা বেগম রাহাতের স্ত্রী লিলিকে নিজের ঘরে নিয়ে ডাকছেন। নিশ্চয় তার নামে কান ফড়া দিবেন। সেদিকেই গেল উষা, ওনার সাথে কিছু বোঝাপড়া আছে। শামীম আসার পূর্বেই উর্মির সাথে ফোনে কথা হয়েছে। শামীম বেগম নাসিমা বেগম তাদের বাসায় ফোন দিয়ে তার মাকে যাচ্ছে তাই শুনিয়ে দিয়েছেন। রাগ আর কন্ট্রোল করতে পারল না সে। এই অতিরিক্ত রাগ জিনিসটাই ধ্বংসের কারণ। নাসিমা বেগমের মুখোমুখি দাঁড়িয়ে উষা শক্ত কণ্ঠে প্রশ্ন করল, আপনি আমার মাকে কেন ফোন করেছেন? আর কোন সাহসে এইভাবে তাকে বেহায়া নারী বললেন?
ভুল কিছু তো আমি বলিনি। এক মেয়ে নিয়ে আরেক মেয়ে পাঠিয়েছে, এখানে বেহায়াপনা ছাড়া ভালো কিছুই তো আমি দেখতে পারছি না। উষা দাঁতে দাঁত চেপে বলল, আমার মাকে নিয়ে আপনার মুখ থেকে যতগুলো কুরুচিপূর্ণ কথা বের হবে তার সবগুলোই আপনি। উষা দাঁড়ালো না, বেরিয়ে যেতে চিৎকার চেঁচামেচি শুরু করলেন নাসিমা। শামীম মাত্রই নাস্তা করতে বসেছে, মায়ের ঘর থেকে শব্দ পেয়ে সেদিকে গেল। শামীম মায়ের ঘরে থাকাকালীন উষা নাস্তা সেরেই ঘরে চলে যায়। মিনিট 10 পরেই অন্য এক শামীমকে আবিষ্কার করলো, যার চোখে মুখে জ্বলন্ত আগুন। শক্ত সোয়ালের উপরিভাগের রগগুলো যেন ফুটে উঠেছে। শক্ত হাতে কঠোরভাবে উষার হাত চেপে ধরে বাহিরের দিকে টেনে নিয়ে যাচ্ছে। ব্যথা পেয়ে উষা বলল, আমি কিন্তু ব্যথা পাচ্ছি। শামীম হুমকা ছেড়ে ধমকে বলে উঠল, চুপ, একদম চুপ। বললাম না ব্যথা পাচ্ছি, হাত ছাড়ুন। শামীম উষার কথার প্রত্যুত্তরে কিছুই বলল না, তাকে টেনে মায়ের সামনে দাঁড় করালো। গমগমে স্বরে বলল, মাকে তুমি কি বলেছ আমার সামনে বলো। উষা একটুও বরকালো না, বরং কাট কাট গলায় বলল, কেন আপনার মা বলেনি? আমার মাকে কি বলেছেন আর আমি আপনার মাকে কি বলেছি আমি সামনাসামনি শুনতে চাই। শামীমের নির্লিপ্ত জবাব ঘটনাচক্রে নাসিমা বেগম খানিকটা ভয় পেয়ে গেলেন। ভেবেছিলেন ছেলে আড়ালে বউকে শাসন করবে, কিন্তু তিনি দেখছেন ছেলে সামনাসামনি মোকাবেলা করতে চাচ্ছে। বিষয়টা দামাচাপা দিতেই বললেন, আমি খারাপ, তাই আমাকে যা বলার বলেছে। শাসন করার নাম করে আর অপমান করতে হবে না আমায়। শামীম আবারও জিজ্ঞেস করলো, তুমি কি বলেছ মাকে? এবার নাসিমা বেগমের ভীতি মুখের দিকে তাকিয়ে সবটা বলে দিল উষা। সেখানে লিলি উপস্থিত ছিল এটাও বলে দিল। এবার যা হওয়ার হোক, তার গায়ে হাত তুলতে আসলে একটা হেস্তনেস্ত করেই ছাড়বে সে। স্বামী বলে তার অন্যায় শাসন মেনে নেবে না। সবটা শুনে লিলির দিকে তাকালো শামীম, অনড়ভাবে জিজ্ঞেস করলো, আপনি কি ছিলেন সেখানে? উষা আর কিছু বলেছে মাকে? লিলি মাথা নিচু করে দাঁড়িয়ে রইল, আর কোনো জবাব দিতে পারল না। তার নীরবতা দেখেই যা বুঝার বুঝে গেল শামীম। নিজের উপরেই তাচ্ছিল্য করল। উষাকে বলল, দ্রুত ঘরে যাও। কেন যাব আমি? শামীম দ্বিগুণ রাগ নিয়ে বলল, আমি যেতে বলেছি তোমাকে। মেজাজটাই খারাপ হয়ে গেল। না দাঁড়িয়ে ঘরের দিকে পা বাড়ালো। শামীম দাঁড়িয়ে দেখল উষা যাচ্ছে কিনা। ওকে নিজেদের ঘরে ঢুকতে দেখেই মাকে উদ্দেশ্য করেই বলল, কেন করছো এসব? তুমি তো এমন ছিলে না মা। উষা তোমাকে গালমন্দ করেছে শুনে আমার কতটা খারাপ লেগেছে। তার মাকে যখন তুমি বেহায়া বলে নিচু করলে, তখন তারও নিশ্চয়ই খারাপ লেগেছে। আর সে জেদ ধরে তোমার সাথে তর্ক করেছে। নিজের দুষ্টুকু ডেকে রেখে তাকে কেন মিথ্যেবাদী বানালে? আমি আমার মাকে নিচু হতে দেখতে চাই না। আমি চাই না আমার মাকে অন্যরা ঘৃণিত নজরে দেখুক। কিন্তু বাবের অসুস্থতার পর থেকে তুমি কেমন বদলে যাচ্ছ। মানছি তুমি হয়তো একটা ভুল করেই ফেলেছ, তাই বলে এখনও একই কাজ করে যাবে? আমি চাই আমার পরিবার মিলেমিশে থাকুক, কিন্তু তুমি উষার মাকে ফোন করে ব্যাপারটা আরও ঘেঁটে দিলে। নাসিমা বেগম মুখ ঘুরিয়ে বললেন, শাশুড়ির জন্য যখন এতই দরদ, তখন শ্বশুরবাড়ি গিয়েই থাক। মাকে বোঝাতে গিয়ে এবারও হতাশার নিঃশ্বাস ফেলল শামীম। ঘরে ফিরে উষাকে শুয়ে থাকতে দেখল। নরম সুরেই একবার উষা বলে ডাকলো, সাড়া দিল না সে। বুঝতে পারলো রাগ করেছে। অফিস যাওয়ার আগে উষার জিনিসপত্র কিনে দিয়ে যেতে হবে বলে আর কথা বাড়ালো না। শামীম বেরিয়ে যেতে উষা ছাদে উঠে গেল। বর্ষার দিনে ছাদটির অবস্থা একেবারেই খারাপ থাকে। শ্যাওলা জ্বলে পিচ্ছিল একটা অবস্থা, তার উপর ছাদে রিলিং নেই। 3 দিন টানা বৃষ্টি হওয়ার পর একটু সূর্যের দেখা পেতে জামা কাপড় ছাদে শুকাতে নিয়ে গেল উর্মি। ঘণ্টাখানেক না যেতে আবারও বৃষ্টি নামলো। দ্রুত শুকনো কাপড় তুলে ফিরতে গিয়েই পা পিছলে ছাদের নিচে পড়ল। বোনের কথা মনে পড়তে চোখ গোলাটো হয়ে এলো। রাহাত নাকি ঢাকার বাহিরে কাজে গিয়েছে, তাকে বাড়িতে দেখা যাচ্ছে না। উষা জিনিসপত্র নিয়ে এসে তাকে ঘরে পেল না শামীম। তাই তো অফিসের উদ্দেশ্যে বেরিয়ে গেল। উষা ছাদ থেকে নামলো 2 ঘন্টা পর। নাসিমা বেগম লিলিকে বেশ খাতির যত্ন করছেন। ড্রয়িং রুমে বসে তাকে শাড়ি আর কিছু গহনা দেখাচ্ছেন। উষা ঘরে ফিরতে যেতেই থেমে গেল নাসিমা বেগমের কথায়, এগুলো পরে সবসময় সেজেগুজে থাকবে। রাহাত ফিরলেই তাকে চোখে চোখে রাখবে, বুঝলে? পরিপাটি হয়ে থাকলে স্বামী হাতের মুঠোই থাকে, এদিক ওদিক দৃষ্টি দেয় না। উষা শাশুড়ির পাশে বসে মিষ্টি করে হাসল। নাসিমা বেগম তীক্ষ্ণ দৃষ্টি ফেলতেই উষা বলল, সব বড় বউয়ের পাওনা। ছোট বউ কি দোষ করলো? আমাকেও দিন না মা, আমাকেও শিখিয়ে দিন কিভাবে স্বামীকে হাতের মুঠোয় রাখা যায়। বেয়াদব মেয়ে, লজ্জা করলো না আমার কাছে এসব বলতে? অবশ্য তুমি তো এবারে নিজেই হেঁটে এসেছ।
উষা গা জ্বালানো হাসি দিয়েই বলে উঠল, শাশুড়ি যদি দৃষ্টি উঁচু নিচু হয় তবে বধূ লজ্জা পাবে কেন? আর রইল হেঁটে আসার কথা, আমি তো হেঁটে আসিনি, আপনার স্বামী আর ছেলে গিয়ে আমাকে নিয়ে এসেছে গাড়িতে করে। নাসিমা বেগম কথায় হেরে গিয়ে অভিক্ষেপের স্বরে বলে উঠলেন, তুমি এত বেয়াদব, তোমার বোনটা তো এমন ছিল না। ও, আপনি তাহলে স্বীকার করছেন যে আপনি ভালো মানুষের কদর করতে জানেন না। অতিরিক্ত রাগে ক্ষুব্ধ হয়ে হিতাহিত জ্ঞানশূন্য হয়ে পড়লেন নাসিমা বেগম। উষাকে চড় দেওয়ার উদ্দেশ্যে হাত তুলেও থেমে গেলেন আনোয়ার হোসেনের কথায়। এখানে কি হচ্ছে? শ্বশুরকে দেখে উষা মিটিমিটি হেসে বলল, আম্মা আমাদের শাড়ি গহনা ভাগ করে দিচ্ছেন বাবা। আনোয়ার সাহেব সোফায় গায়ে এলিয়ে দিয়ে নাসিমা বেগমের উদ্দেশ্যে বললেন, তুমি তো দুই ছেলের বউয়ের জন্য বেশ কিছু গহনা বানিয়েছ, কিছুটা উর্মিকে দিয়েছ, বাকিটা ওদের দুজনকে দিয়ে দাও। নাসিমা বেগম বেশ সব কিছু আনোয়ার হোসেনের সামনে রেখে লিলির হাত ধরে টেনে নিয়ে গেলেন। এসব গহনা তোমার লাগবে না, আমারগুলোই ব্যবহার করবে তুমি। চলো লিলি। আনোয়ার হোসেন লিলিকে থামিয়ে দিল। দাঁড়াও মা। তিনি দুজনকেই সব কিছু ভাগ করে দিলেন। নাসিমা বেগম আর দাঁড়ালেন না, মুখ ঝামটা দিয়েই চলে গেলেন সেখান থেকে। আনোয়ার হোসেন ঘরে ফিরতেই লিলি উষার সামনে এসে দাঁড়ালো, চোখে চোখ রেখে বলল, আমার সাথে এমন ব্যবহার কেন করছো? আমিও তো বউ, কই আমি তো এমন কিছু করছি না যাতে বড়রা কষ্ট পায়। এরপর থেকে নিজেকে শুধরে না নিলে বড় হিসাবে আমি তোমাকে শাসন করতে বাধ্য হব। উষা কিটকিটিয়ে হেসে বলল, ঠোঁট জোড়া বিজিয়েই বলল, আমি আমার প্রাপ্য বুঝে নিচ্ছি, আপনার সাথে আমার কোনো শত্রুতা নেই, তাই আমাকে উল্টাপাল্টা জ্ঞান দিতে আসবেন না। চোখ ছোট করে মনে করার চেষ্টা করে বলল, আর কি যেন বলেছিলেন? আমাকে শাসন করবেন? আমার স্বামী কি আমাকে শাসন করার অধিকার আপনাকে দিয়েছে, নাকি আমি আপনাকে দিয়েছি? চোখ মুখ কঠিন করে লিলির পাশ কাটিয়ে চলে গেল উষা। তার যাওয়ার পথে নিমিষহীনভাবে তাকিয়ে রইল লিলি। মুখ থেকে একটি শব্দ আর উচ্চারণ করল না। হয়তো এখনও সবটা মস্তিষ্কের আয়ত্তে আনতে পারেনি। প্রথমে দীর্ঘ একটা গোসল দিল উষা। এখন শরীর আর মন দুটোই বেশ ভালো লাগছে। খাটের উপর তার সব জিনিসপত্র রেখে গিয়েছিল শামীম। সেখান থেকে একটা জামা পরে নিল, হালকা সাজগোজও করল। তিমিরে চলে যাওয়া রজনী। আলোকহীন কক্ষে শুনশান নীরবতা বিরাজমান। দুদিক থেকেই কঠোর নীরবতা জারি হয়েছে। সকালের পর থেকে দুজনার মধ্যে আর কোনো কথা হয়নি। শামীমের বিপরীত দিকে মুখ করে শুয়ে উষা। হঠাৎ ডান হাতে টান পড়ল। দবাত কি ঘটেছে দেখতে গিয়ে উপলব্ধি করল কক্ষের বাতি জ্বালানো হয়েছে। এতক্ষণ যাবৎ অন্ধকার, চোখ সয়ে গিয়েছিল বিদায় প্রথমে চোখ খুলে তাকাতে একটুখানি বেগ পেতে হলো উষার। শামীম গভীর মনোযোগ দিয়ে উষার হাতের নীলচে দাগ পর্যবেক্ষণ করছে। সকালে বেগ শক্ত হাতে চেপে ধরেছিল সে। আচমকায় ব্যথা দেওয়া স্থানে চুমুর স্পর্শ দিয়ে বসল শামীম। তড়িতে হাত সরিয়ে নিল উষা। তার লজ্জা চেয়ে রাগটাই বেশি হচ্ছে। শামীম উঠে গিয়ে একটা মলম খুঁজে নিল। উষার হাতের ব্যথাস্থানে হাত ছোঁয়াতে নিলে উষা জাড়ি মেরে সরে গেল। থমথমে গলায় বলল, মেরে ধরে মলম লাগানোর মতো যত্ন আমার লাগবে না। শামীম ছোট করে জবাবে বলল, সরি। উষা ব্যঙ্গ করে বলল, সরি? আপনার সরি আপনি কাগজে লিখে পানিতে গুলিয়ে খান, তাহলেও বুদ্ধি বাড়বে। শামীম মৃদু হাসল উষার রাগ দেখে। জোর করে হাতে মলম লাগিয়ে দিল। উষা লাইট অফ করে আবারও শুয়ে পড়ে। নড়াচড়ার শব্দে বুঝতে পারল শামীমও শুয়ে পড়েছে। হঠাৎ পিছন থেকে একটা হাত এসে ঝাপটে ধরল। উষা ছাড়ানোর চেষ্টা করে বলল, আমার এভাবে গুম হয় না। শামীম চোখের পাতা বন্ধ রেখে বলল, এখন থেকে এভাবে না শুতে পারলে আমারও গুম হবে না। উষার আগেই ফুঁসে উঠলে বলল, অসহ্য। শামীম মুচকি হেসে বলল, সহ্য। উষা হত্যিবম্বি করে কোনো কুল করতে না পেরে এভাবেই ঘুমিয়ে পড়ল। তার রাগ এখনও পানি হয়নি। একটা সুতি শাড়ির সাথে হালকা কিছু গহনা পরে বের হলো উষা। শামীম নাস্তা করে অফিসে যাওয়ার আগে উষাকে বুঝিয়ে গেল অযথা জেদের বসে উল্টোপাল্টা কাজ যেন না করে। ঠান্ডা মাথায় মাকে বোঝানো উচিত। উষা ঠাস করে বলে ফেলল, আপনার মায়ের মতো ভালো মানুষদের সাথে আমার ভালো মানুষই না আসে না। শামীম কিছুক্ষণ নীরবে দেখে গেল উষার পোলানো গাল। তারপরে বলল, তুমি কেবল জেদ দেখাতেই জানো, কাজের কাজ কিছুই করতে পারো না। আপনার না অফিসে দেরি হয়ে যাচ্ছে, তাহলে বের হন। শামীম যাওয়ার পূর্বে উষার ললাটে অদর ছোঁয়াতে ভুলল না। উষা কেমন জানি শামীমকে বিশ্বাস করতে গিয়েও পারছে না।
অবচেতন মনে বারবার একই প্রশ্ন উকি দেয়, শামীমও কি রাহাতের মতো হবে যদি তার মাঝে তেমন কিছুই এখনও দেখেনি। দুপুরে খেয়ে নিজের খাবার প্লেট ধুতে রান্না করে ঢুকলো উষা। প্লেট ধুয়ে তাকে রাখতে যাবে, মনে হলো কেউ তার গোমটা ফেলে দিয়েছে। তড়াক করে উঠল হৃদয়। তড়িৎ বেগে পিছনে ঘুরতে দেখলো শান্তি আপার হাজব্যান্ড একগাল হাসি নিয়ে দাঁড়িয়ে আছে। উষাকে ব্রৌকুসকে তাকাতে দেখে হাসির রেখা আর একটু চওড়া করে বলল, দেখছিলাম ছোট শালাবাবুর বউয়ের চুল কেমন লম্বা। উষার প্রচুর রাগ হলো, ইচ্ছে করছে এই লোকের হাতটা চুলার উপর ধরে সেকা দিয়ে দিতে। কত বড় সাহস তার গোমটা ফেলে চুল দেখতে আসা। উষা দ্বিধাহীনভাবে বলল, বউয়ের চুল দেখে কি মন পড়ে না দুলাভাই? শালার হকে নজর দিচ্ছেন? চোখ জোড়া নিজের বউয়ের উপরে সীমাবদ্ধ রাখুন, নয়তো দুদিন পর আর চোখ জোড়াই খুঁজে পাবেন না। উষার আক্রমণে চোখে মুখের আকৃতি পাল্টে গেল রিয়াদের। পিছন থেকে শান্তি আপার সন্দিহান গলা শোনা গেল, কি হচ্ছে এখানে? রিয়াদ অপ্রস্তুত হেসে বলল, বাবির সাথে রসিকতা করছিলাম। তিনি বোধহয় রসিকতাই বুঝেন না। উষার চোখ ছোট করে শান্তির উদ্দেশ্যে বলল, মাথার গোমটা ফেলে শালার বউয়ের চুল দেখায় কেমন রসিকতা? রিয়াদ রসিকতার উদ্দেশ্যে কাজটি করলেও এমন রসিকতা একেবারেই পছন্দ করে না উষা। শান্তি রিয়াদকে চোখ রাঙিয়ে ঝাঁঝালো স্বরেই বলল, যে যা বুঝে না তার সাথে তেমন করতে যাও কেন? রিয়াদ লজ্জায় মাথা নিচু করে নিল। উষা পাশ কাটিয়ে নিজের কাজে চলে যায়। বিকেলে শান্তি আর তার স্বামী আর বাচ্চা নিয়ে শ্বশুরবাড়ি চলে গেছে। মেয়ের গৃহত্যাগের কারণ জানতে পেরে নাসিমা বেগম উষার গোষ্ঠী শুদ্ধ ধুয়ে দিলেন। কিছুই বলল না উষা, বলতে বলতে একসময় থেমে যাবে। সে নির্বিকার রইল। সন্ধ্যার জন্য হালকা নাস্তার ব্যবস্থা করতে লিলি আর উষা রান্নাঘরে ঢুকলো। চায়ের পাতিল হাতে নিতেই নাসিমা বেগম উষার উদ্দেশ্যে চেঁচিয়ে বললেন, কেউ যাতে আমার সংসারের কাজে হাত না দেয়। কারো হাতের এক ফোঁটা পানিও আমার গলা দিয়ে প্রবেশ করবে না। পাতিলটা আবারও জায়গা মতো রেখে দিল উষা। ঘরে গিয়ে নিজেকে আরেকটু পরিপাটি করে আবারও বেরিয়ে এলো। আর কাজে হাত লাগালো না, সোফায় পা তুলে বসলো। শামীমের ছোট বোন রিয়া নিজেকে নিয়েই ব্যস্ত থাকে। নিজের পড়াশোনা, রুম, ফোন এসব নিয়েই পড়ে থাকে। পরিবার নিয়ে অবশ্য তার কোনো মাথা ব্যথা নেই। সেও নাস্তা করার উদ্দেশ্যে উষার পাশে বসলো। উষাকে এমন নির্লিপ্ত ভঙ্গিতে আয়েশ করে বসে থাকতে দেখে নাসিমা বেগম টিটকারি করেই বলল, যেন কোনো জমিদারের বেটি। উষা ফোন চালালেও তার মস্তিষ্ক সজাগ। সে সরাসরি উত্তর দিল, ঠিকই ধরেছেন, আমার মাও আমাকে জমিদারের বেটি বলেই ডাকে। তাছাড়া এখন তো জমিদারিনী শাশুড়ির জমিদারিনী পুত্রবধূ। লিলি নাস্তা নিয়ে আগে শাশুড়িকে দিল। বাকিগুলো নিয়ে উষা রিয়ার সাথে সোফায় এসে বসলো। রিয়া লিলি যদিও গল্প করছে না, তবে নাসিমা বেগম আর উষার তর্কাতর্কি শুনে চলছে। পানের গ্লাস নিতে গিয়ে হাত ফসকে গ্লাসটি নিচে পড়ে ভেঙে গেল। নাসিমা বেগমের দৃষ্টিতে গ্লাস ভাঙা নয়, এজন্য বিস্ফোরণ ঘটেছে। যদিও সম্পর্কটা স্বাভাবিক থাকতো তখন হয়তো কিছুই বলতেন না। তুমি কি লুলা? কাজকর্ম কিছুই কি মা শেখায়নি, নাকি মানুষের সংসার কিভাবে ভাঙতে হয় সেটা শিখিয়েছে? উষা দাঁতে দাঁত চেপে বলল, অন্যের সংসার কিভাবে ভাঙতে হয় সেটা আমার মায়ের থেকে নয়, আপনার কাছ থেকে শিখবো বলেই তো এসেছি। আর আমার মা না হয় আমাকে কাজকর্ম শেখায় না, তা আপনি বুঝি ছোট মেয়েকে কাজকর্মে পিএইচডি করিয়ে ফেলেছেন? তারপর রিয়াকে উদ্দেশ্য করে বলল, শোনো রিয়াপু, কাজকর্ম যেহেতু পারো তবে বসে থাকা চলবে না। কাল থেকে তুমি তোমার বড় ভাবির সাথে ভাগাভাগি করে কাজ করবে, কেমন? আমি তো এমনিতেই অকর্মণ্য। তাছাড়া আমার হাতের কিছু খেলেই তো তোমার মায়ের শরীরে পোস্কা পড়বে। হয়তো বিষ টিসও মিশিয়ে দিতে পারি। রিয়া তখন চুপ করে থাকলো, এবার বলল, তোমার কিন্তু অতিরিক্ত মুখ চলে ভাবি। তা জ্ঞানের ভাণ্ডারে রাখো। তখন কোথায় ছিলেন যখন আমার বোনের জীবনটা আপনার মা ভাই নষ্ট করে দিয়েছে? তখন মা ভাইকে জ্ঞান দিতে পারলেন না, নাকি জ্ঞান শুধু অন্যর বেলাতেই আসে? বাড়িটাতে আর থাকা যাচ্ছে না, আর কিছুদিন গেলে দম বন্ধ হয়ে মারা যাব বলে দুবদা পা ফেলে নিজের ঘরে চলে গেল রিয়া। নাসিমা বেগম সেই যে বকাবকি শুরু করলেন সেটা শেষ হলো শামীম আসার পর। ছেলেকে দেখে হামলে পড়ে হাপুস নয়নে কেঁদে বসালেন। শান্তি জামাইকে অপমান করে মেয়েটাকে বাড়ি ছাড়া করেছে। সন্ধ্যায় তাকে সহ রিয়াকে পর্যন্ত কথা শুনিয়েছে বলে জানালেন। অফিসের কাজ সেরে ক্লান্ত শরীরটাকে একটু বিশ্রাম দেওয়ার উদ্দেশ্যে ঘরে ফিরল শামীম। বিয়ের পর থেকে যেন মানসিক শান্তি হারিয়ে গেছে। প্রতিদিন বাসা থেকে বের হওয়ার আগে বাসায় ফেরার পর তার কান ভারী হয়ে ওঠে। আজ এমনিতেই তার মেজাজ সরে আছে। খিটখিটে মেজাজে বলল, তোমরা কি চাও বলো তো? আমি বাড়ি ছেড়ে গেলে খুশি হবে? যদি আমি বাড়ি ছাড়লে খুশি থাকো তবে কালই উষাকে নিয়ে অন্য বাসায় উঠবো আমি। সে এমনি এমনি তোমাদের অনেকগুলো কথা শুনিয়ে দিল।
আর তুমি মুখে তালা দিয়ে রেখেছ? তুমিও নিশ্চয় ছেড়ে দেওয়ার পাত্রী নও। মাকে কিছু বলার সুযোগ না দিয়ে গটগট পায়ে ঘরে প্রবেশ করলো শামীম। উষা কারোর সাথে ফোনে কথা বলছে, হয়তো ওপাশে উর্মি হবে। মাথা ঠান্ডা রাখতে শামীম সরাসরি গোসলে ঢুকলো। মা বাবার ভাবে কেমন আছে? ওপাশ থেকে উর্মি জবাব দিল, সবাই ভালো আছে। উষার মনটা ছোট হয়ে যায়। নিচু স্বরে জিজ্ঞেস করলো, মা বাবা আমার কথা কিছু বলে? এমনিতেই তো আমার সাথে কথাই বলে না, সব সময় তোর কথা ভেবেই দীর্ঘশ্বাস ফেলে। তুই কেন এমনটা করতে গেলি? তাদের ভাবনা যে সংসারে আমার সুখ হয়নি, সেই সংসারে তোরও সুখ হবে কি করে? আমাকে নিয়ে ভাবে তাহলে। রাগ কি কমেছে তাদের? সমস্যা নেই, বাকি যতটুকু আছে আমি এসে সেইটুকু রাগও উদাও করে দিব। উর্মি হেসে ফেলল, বলল, বাবা মায়ের আদরের ছোট মেয়ে, তার উপর পাক্কা অভিনেত্রী, তাদের রাগ করার সুযোগ কি তুই দিবি? খিলখিল শব্দে হেসে উঠল উষা। বলল, ইস, তোমাদের দুজনকে যেন আদর করে না। তার ডাক্তার দেখাতে গিয়েছ? এখন দাঁতের ট্রিটমেন্ট চলবে, আগামীকাল আবার যেতে হবে। হাড়ের ওষুধও চলছে। আমি বলছি এসবের দরকার নেই। ভাইয়া আবদার করেছিল টাকাগুলো দিয়ে জমি কিনবে, কিন্তু বাবা না করে দিল। উষা এতক্ষণ যাবৎ মিষ্টি কণ্ঠে কথা বলল, এবার তেতে গেল। তুমি বিশ্বাস করো তোমার ভাইকে, যে নিজের বউয়ের গয়না বিক্রি করে খেয়ে বসে আছে, সে এই টাকায় জমি কিনে তোমায় দেবে ভাবছ? উল্টো তোমাকে বোঝাবে, তোমাকে বরণ পোষণ দিয়েছে। খবরদার, এ ভুল করবা না। নিজে ট্রিটমেন্ট করাও, তুমি চাও না ভালোভাবে বাঁচতে? এখন তো সামান্য হাঁটাচলা করতে অন্য সাহায্য নিতে হয় তোমার। কতকাল সবার খোঁটা শুনবে? কেউ কিছু না বললেও 2 দিন পর আশিক ভাই ঠিকই বলবে। কথা শোনাতে তার বুক কাঁপবে না। ভাবির সাথে কেমন ব্যবহার করে দেখো না তুমি। উর্মি হাঁপিয়ে যাওয়া গলায় বলল, উদ্ধার করছেন আমায়, এবার থামুন। বাবা এমনিতেই ভাইয়াকে থ্রেট দিয়ে দিয়েছে, নিজের আর শামীমের খেয়াল রাখবি। তুই যেমন ভাবছিস সে কিন্তু তেমন নয়। হয়তো তোর আর আম্মার চাপে পড়ে সে খানিকটা কঠোর আচরণ করে ফেলে তোর সাথে, কিন্তু খারাপ নয়। রাহাতও খারাপ নয়, কিন্তু জানি না হঠাৎ সে কেন এমন হয়ে গেল। উষার মেজাজ খারাপ হয়ে গেল। ধ্যাত বলে কলটা কেটে দেয়। এখনও প্রাক্তন স্বামীর গুণগান। শামীম গোসল সেরে একটা টি শার্ট পরে খাটে হেলান দিয়ে বসলো। উষার দিকে তোয়ালে এগিয়ে দিয়ে বলল, চুল মুছে দাও। তীক্ষ্ণ চোখে তাকিয়ে উষা বাঁকাভাবেই বলল, নিজের কাজ নিজেই করুন। যেদিন আপনার চোখে মায়ের অন্যায় ধরা পড়বে, সেদিন আপনাকে বলতে হবে না। আমি নিজ দায়িত্বেই সব করব। তা আজ নিজ থেকে মা পেট ভরিয়ে দেয়নি? শামীম নিজেকে যথেষ্ট ঠান্ডা রাখল। শান্ত মেজাজে চোখ বন্ধ করল। নিচ থেকে চুল মুছতে মুছতে শামীম উষার প্রশ্নের উত্তর না দিয়ে জিজ্ঞেস করল, রিয়াদ ভাই তোমাকে কি বলেছে? আপনার সাধু রিয়াদ ভাই আমার মাথার গোমটা ফেলে দিয়ে চুল দেখতে এসেছেন। তিনি কি আপনার বোনের চুল দেখে না? আপনার পুরো বোনটাকেই তো দেখে। তারপরও কি শখ মেটে না? ফালতু লোক। উষার চুল দেখতে চেয়েছিল শুনে শামীমের রাগ হলো। পরক্ষণে উষার কথা শুনে খুক খুক করে কেসে উঠল। ব্রু কুঁচকে গেল উষার। পাশ থেকে পানির গ্লাস তুলে দিয়ে বলল, আপনার কি যক্কা টক্কা আছে নাকি? শামীম পানি পান করেই বলল, না, তবে তোমার কথা শুনে ভবিষ্যতে এমন কিছু হতে পারে। মুখ বেঁকিয়ে বারান্দায় যাওয়া ধরতে শামীম উষার হাত ধরে পাশে বসিয়ে দিল। জিজ্ঞেস করলো, দুপুরে খেয়েছ? আজ কাজের চাপে আমার খাওয়া হয়নি। আমাকে খাবার খাইয়ে দিবে? আর আমি তোমাকে আমার শ্বশুরবাড়িতে নিয়ে যাব। বাড়ির কথা শুনে মনটা ভালো হয়ে গেল উষার। বলল, খাবার এখানেই এনে দিচ্ছি, তবে আমি খাইয়ে দিতে পারবো না। শামীমের নির্লিপ্ত জবাব, ঠিক আছে, আমিও তাহলে কাউকে কোথাও নিয়ে যেতে পারবো না। সুবিধাবাদী লোক, বলে বিড়বিড় করতে করতে খাবার নিয়ে বেরিয়ে গেল উষা। খাবার নিয়ে বসলো শামীমের সামনে। তাকে খাইয়ে দিতে গিয়ে প্রশ্ন করল, আপনার ভাই গা ঢাকা দিয়েছে কেন? আমার ভয়ে? মুখের খাবার গলা তো গরম করে শামীম বলল, কাজে ঢাকা গিয়েছে, আজ হয়তো ফিরবে। কিছু একটা ভেবেই হাসলো উষা। খাবার শেষ করে শুতে গিয়ে শামীমের উদ্দেশ্যে বলল, কাল থেকে আমাকে বোর্ডে ডেকে দিবেন, নামাজ পড়ব। তুমি নিজেও আস্ত একটা স্নিগ্ধপট। উষার চোখ ছোট করেই বলল, কিভাবে? উষা নামের অর্থ জানো না? বুঝতে পেরে উষা শুয়ে পড়ল। গতদিনের মতো আজও একটা হাত তাকে আষ্টে পিষ্টে ধরল। আজ হাতের সাথে পা জড়াও। তাকে কোলবালিশের মতো জড়িয়ে ধরেছে। উষা প্রশ্ন করল, আমি যদি আপনার ভাইয়ের মতো আপনাকে ছেড়ে চলে যাই? বরাক করে উঠল শামীম। আষ্টে পিষ্টে জড়িয়ে ধরা বাঁধন ঢিলে হয়ে এলো। পরক্ষণে পুনরায় হাতের বাঁধন দৃঢ় করে গভীর স্বরে বলল, আমি যাওয়ার কোনো রাস্তাই রাখবো না। অগোচরে হাসল উষা। নামাজ পড়ে 1 কাপ চা খাওয়াই উষার অভ্যাস। আজও তার ব্যতিক্রম হলো না। 3 কাপ চা বানালো, 1 কাপ আনোয়ার হোসেনকে দিয়ে, বাকি 2 কাপ নিয়ে নিজেদের ঘরে ফিরল। নাস্তার টেবিলে উষা অনেকবার খেয়াল করেছে
লিলি তার দিকে অস্বাভাবিক দৃষ্টি দিচ্ছে, যেন পারলে চোখ দিয়ে তাকে ভস্ম করে দিবে। গতরাতে রাহাত বাড়ি ফিরেছে। তাদের ঘর থেকে বেশ চেঁচামেচির শব্দ পেল, শামীম যেতে দিল না। উষা অনেকটা অবাক হলো রাহাতের চেহারার করুণ হাল দেখে। গালের হাড়গোড় বেরিয়ে আসে, চোখের নিচে কালির ছড়াছড়ি, যেন কত রাত ঘুমায়নি। কিন্তু কেন? তার তো ফুর্তিতে থাকার কথা। তাছাড়া চেঁচামেচি বা কেন হলো? ব্যাপারটা যে শুধু উষার চোখে পড়েছে তেমনটা না। শামীমও বেশ লক্ষ্য করেছে। স্বামী স্ত্রী দুজনে রাহাতের ভাবনায় বিভোর হয়ে রইল। শীতের মৌসুম চলল, তেমন একটা শীত পড়েনি। আজ হুট করে শীতল বাতাস বইছে। পরিপাটি কক্ষের কোথাও ধুলো ময়লার আস্তরণ নেই। শামীম বেশ পরিপাটি থাকতেই পছন্দ করে। উষা তার বিপরীত নয়। বাড়ির অন্যান্য কাজে মায়ের সাথে হাত না লাগালেও ঘরদোর আসবাবপত্র পরিষ্কার পরিচ্ছন্ন গুছিয়ে রাখার কাজ দিব্যি করে নিত। শীতল কক্ষ জুড়ে ঠান্ডা একটা ভাব, প্রতিটি কোণে অপার নীরবতা। শামীমের কয়েকটা শার্ট আয়রন করতে গিয়ে রাহাতের ব্যাপারটা নিয়ে মাথা ঘামানোর চেষ্টা করলো। তার বেখালিপনায় একটা শার্টের পিঠের দিকে আংশিক পড়ে গেছে। দ্রুত শার্ট সরাতে গিয়ে হাতেও খানিকটা তাপ লাগলো। ভালো শার্টগুলোর সাথে পরে যাওয়া শার্টও গুছিয়ে রাখলো সে। শার্ট রেখে পিছনে ঘুরতে তাকে চমকে দিল শামীম। অফিস শেষে আজ দ্রুতই ফিরেছে সে। ভাবনার অতল গপ্প থেকে বেরিয়ে আনার উদ্দেশ্যে আলতো হেসে পলক কণ্ঠে শুধালো, তৈরি হয়ে নাও, আমরা এখনই বের হব। উষার কৌতূহলী স্বর, কোথায়? শামীম চড়া হেসে জবাব দিল, বলে গেলে গতকাল কি বলেছিলাম, আমার শ্বশুরবাড়ি যাব। আদার ডিঙিয়ে আলো ফোটার ন্যায় উষার অদরে হাসি ফুটে উঠল। ঝটপট তৈরি হতে নেমে পড়ল। শামীম ফ্রেশ হয়ে এসে শার্টের ভাঁজে হাত রাখল। কাকতালীয়ভাবে সে পড়ে যাওয়া শার্টই তার হাতে পড়ল। বেখেয়ালিভাবে উষাকে পর্যবেক্ষণ করতে গিয়ে পড়ে যাওয়া অংশ চোখে পড়ল না। সম্পূর্ণ তৈরি হয়ে শামীমের পিছনে এসে দাঁড়ালো উষা। তার চোখ পড়ল শামীমের পিঠে। পড়ে যাওয়া অংশে সুন্দরভাবে স্যান্টো গেঞ্জি দেখা যাচ্ছে। উষা মুখ চেপে হেসে চুপি চুপি ফোন হাতে নিয়ে একটা ছবি তুলে নিল। শামীমের কপালে ভাঁজ পড়ে। সূক্ষ্ম নজরে তাকিয়ে প্রশ্ন করল, হাসছ কেন? এতক্ষণ যাবৎ চেপে রাখি হাসি দমপাটা হয়ে উপসে পড়ল। খাটের উপর কিছুক্ষণ গড়াগড়ি করে হাসল। শামীম কণ্ঠে জোর প্রয়োগ করে বলল, আশ্চর্য, বলছো না কেন, কি হয়েছে? উষা নীরবে ফোনের স্ক্রিনে তুলে ধরল। শামীমের চোখ তো চড়ক গাছ। গাড় ঘুরিয়ে নিজের পিঠ দেখতে গিয়েও ব্যর্থ হলো। দ্রুত শার্ট খুলে বলল, এমন পড়ল কিভাবে? উষা অপ্রস্তুত হাসল। সন্দেহ হলো শামীমের। তুমি পড়িয়েছ ইচ্ছে করে? ইচ্ছে করে না, বেখেয়ালিভাবে পড়ে গেছে, তবে ইচ্ছে করে গুছিয়ে রেখেছিলাম। এখন তুমি আমাকে এমন একটা শার্ট কিনে দিবে। আচ্ছা, আমার হাজব্যান্ডকে হাতে বেতন পেলেই আপনাকে নিয়ে শপিংয়ে যাব। অনেক শপিং করবে। সে কিন্তু মোটেও কিপটে নয়। দৃষ্টি ছোট করে বেশ কিছুক্ষণ উষার অভিনয় দক্ষতা দেখে শামীমও হেসে ফেলল। অভিযোগ তুলে নিয়ে বলল, থাক, আপনারা শার্ট কিনে দিতে হবে না। আমি বুঝে ফেলেছি আপনারা উদার মনের দম্পতি। এখন তাড়াতাড়ি করে শার্ট চেঞ্জ করে আসুন, দেরি হয়ে যাচ্ছে। শামীম যাওয়ার আগে মায়ের কাছে বলে গেল। প্রত্যুত্তরে তিনি মুখ ঘুরিয়ে বললেন, আমার কথার কোনো দাম আছে নাকি? আমার কাছে বলে গেলেই বা কি? বাবার বাড়ি পৌঁছাতে মা এসে দরজা খুলে দিলেন। এ সময় বাবাও বাসায় থাকেন। উষাকে দেখে মা অভিমানে কথাই বললেন না। পাশ থেকে শামীম সালাম দিলে তার সাথে বেশ হাসি মুখে কথা বললেন। উষা কিছু না বলে মায়ের উপর হামলে পড়ল। ভর রাখতে না পেরে এক প্রকার পড়েই যাচ্ছিলেন উষার মা। উষা ছাড়তে নারাজ। মা খানিকটা রাগত স্বরে বললেন, সবসময় নিজের মর্জি মতোই করিস, তখন আমাদের কি আর দরকার? ক্ষমা করে দাও না মা, আমি আর কখনো এমন করব না। যা করা তা তো করেই ফেলেছিস, করার আর বাকি আছে কি? তুমি আমায় ক্ষমা না করলে আজ শক্ত করে চেপে ধরেই রাখবো, এক পাও নড়তে দিব না। আচ্ছা, আমি যদি এখন মরে যাই তখন কি এই ভেবে তোমার আফসোস হবে না কেন মেয়েটাকে ক্ষমা করলাম না? মা ধমকে উঠে বললেন, এসব নাটকবাজি ছাড়, উল্টোপাল্টা কথা বলে মারবো একটা চড়। উষা গালে গিয়ে দিল, মারো, তবুও যদি তোমার রাগটা একটু কমে। জামাইকে নিয়ে ভিতরে আয়। রাগ কমলো কিনা বোঝা গেল না, তবে শামীমকে পাশে দেখেই হয়তো মা কথা বাড়াতে চাইলেন না। শামীম গিয়ে মোস্তফা সাহেবের সাথেই বসল। আলাপচারিতা ভালোই চলছে। এখনই উষা সামনে এলো, তখনই মোস্তফা সাহেবের মুখটা থমথমে হয়ে যায়। তিনিও মেয়ের সাথে কথা বললেন না। উষা প্রথমেই বাবার সাথে কথা বলল না। বাবি আর আপুর সাথে দেখা করে বাবার কাছে গেল। কেমন আছো বাবা? মোস্তফা সাহেব জবাব দিলেন না। উষা বুঝলো জোকের মাথায় বাবাকে অনেকটা আঘাত দিয়ে ফেলেছে। কাপা স্বরে আবারও ডাকলো, বাবা। এবারও কোনো জবাব এলো না। শত ভুল করলো বাবা কোনোদিন উষার সাথে কথা না বলে থাকতেন না।
আজ নিজের কর্মফল নিজে হিসেবে বাবার কাছ থেকে অবহেলা পেয়ে নয়নজোড়া জলে চিকচিক করে উঠল। মিয়ে যারা সয়ে আবারও বলল, আমাকে কি ক্ষমা করা যায় না বাবা? মোস্তফা সাহেবের এত নিঃসুপ অবস্থা দেখে আবার ফুঁপিয়ে কেঁদে ফেলল উষা। বাবার পা জড়িয়ে অনবরত কেঁদেই চলছে। মোস্তফা সাহেব তুলে দাঁড় করালেন উষাকে। মেয়ে জল ভরা চোখে তাকিয়ে বললেন, কষ্ট হচ্ছে মা? এমন কষ্ট আমি আর তোমার মাও পেয়েছি। সেদিন নিজেকে কতটা ছোট মনে হয়েছে জানো? মনে হয়েছে আমি সন্তানকে সুশিক্ষা দিতে ব্যর্থ হয়েছি। আগে ভাবতাম আশিকে বুঝিয়ে বারবার আমার অসম্মানের কারণ হয়ে দাঁড়াবে, কিন্তু সেদিন তুমি আমার ধারণাটি ভেঙে দিলে। তোমাকে আমরা সঠিক ভুল শেখাতে পারিনি। এখন মনে হচ্ছে উর্মিটাকেই বোধহয় সুশিক্ষা দিতে পেরেছি। শামীম পাশেই ছিল। যে কথাগুলো সে উষাকে বলতে পারেনি, সে কথাগুলো মোস্তফা সাহেব বলে দিলেন। কথাগুলো উষার জন্য প্রয়োজন ছিল। শামীম বললে হয়তো সে উল্টো বুঝে হিতে বিপরীত হতো। হয়তো বাবার বলা কথাগুলো একটু হলেও আমল নেওয়ার চেষ্টা করবে। বাবার চোখের দিকে তাকানো সাহস পেল না উষা। সেদিন কিভাবে সে দুঃসাহসিকতা দেখালো। বাবা কষ্ট না পেলে কখনোই কথাগুলো তাকে বলতো না। ফ্লোরে দৃষ্টি নিবদ্ধ করে বসে রইল। মোস্তফা সাহেব শান্ত স্বরে বললেন, দ্বিতীয়বার তোমার কাছে প্রত্যাশা করছি, তুমি আর এমন অন্যায় কাজ করবে না। তানজিনে এসে উষাকে উঠিয়ে নিয়ে গেল। উষার মা শামীমের নাস্তার ব্যবস্থা করলেন। সে গিয়ে একবার উর্মির ঘরে নক করে দেখা করে নিল। উর্মি জিজ্ঞেস করল, উষা আপনার সাথে খারাপ ব্যবহার করেছে তাই না? শামীম আলতো হেসে বলল, ও তো রাগ হলে সবার সাথেই এমন করে, এখন আর এমন করবে না। ওকে মানিয়ে নিতে কষ্ট হবে আপনার, তবুও অনুরোধ করব বুঝিয়ে মানিয়ে নিতে। চিন্তা করবেন না ভাবি, ও নিজের উপর দিয়ে যতটাই খারাপ বা কঠোর দেখাক না কেন, ও কিন্তু তেমনটা নয়। ওর স্বভাব হলো একরোখা, নিজে যা বুঝবে সেটাই সঠিক, বাকি সব ভুল। ওর ভিতর একটুখানি পরিপূর্ণতা দরকার। বয়স হলেও নিজের ভিতর পরিপূর্ণতা আনতে পারেনি। উর্মির ভিতরটা অনেকটাই হালকা হলো। এমনিতেও সে জানতো শামীম বুঝদার ছিলে। এখন অনেকখানি স্বস্তি পেল। উষা চোখে মুখে পানির ঝাপটা দিয়ে নিজের ঘরে বসে রইল। শামীম পাশে এসে বসলো। কোমল স্বরে বলল, তুমি আজকে থাকো, কাল অফিস শেষে এসে তোমাকে নিয়ে যাব। উষা আনমনে বলে দিল, নিতে আসতে হবে না, আমি আর যাব না আপনাদের বাসায়। শুধুই আমার জেদের জন্য সব অশান্তির সৃষ্টি হলো। শামীম আলতো হাতে নিজের সাথে উষাকে জড়িয়ে নিয়ে বলল, বিয়ে করেছ নিজের ইচ্ছেতে, দূরে যাবে আমার ইচ্ছেতে। বাবার কথায় মন খারাপ করো না, তিনি ভালোর জন্যই তোমাকে বোঝালেন। উষা নীরব রইল, প্রতিউত্তর করল না। সবাইকে বলেই বেরিয়ে পড়ল শামীম। কেউ ছাড়তে না চাইলে অফিসের কথা বলে বেরিয়ে পড়ল। আসার পূর্বে অবশ্য রাতের খাবার খেয়ে এসেছে, নয়তো উষার মা বের হতেই দিতেন না। শামীম যাওয়ার পর যখন সবাই রাতের খাবার একসাথে বসলো, তখনই আশিকের মুখোমুখি হলো উষা। 2 বছর যাবৎ একে অপরের সাথে কথা বলে না। ছোটবেলা থেকে ভাইয়ের সাথে উষার সম্পর্ক ভালো ছিল না। রাস্তাঘাটে স্কুল কলেজে যাওয়ার সময় প্রায়শই তাকে বখাটেদের সাথে মিশতে দেখা যেত। বাবা মায়ের অগোচরে সিগারেট খাত। তার বন্ধু ছিল তারা, যাদের নেশাদ্রব্য স্পর্শ করার দায়ে 2 দিন পর পরে পুলিশ ধরে নিয়ে যায়। বন্ধুদের সাথে তাল মিলিয়ে উষার চেয়ে বড় মেয়েদেরও বিরক্ত করত। ভাইয়ের এসব স্বভাব তার কোনো কালেই পছন্দ না, তাই মাঝে মাঝে বাবার কানে আশিকের ব্যাপারগুলো তুলে ধরত। মোস্তফা সাহেব কিছু বছর আগে পর্যন্ত ছেলেকে পিটিয়েছেন। শুধু উষা নয়, প্রায় সময় লোকেরা তার কানে আশিকের বখাটেপনা তুলে ধরত। বাবার কাছ থেকে শাসন পেয়ে উষাকে শাসাতো আশিক। ছোটবেলা ভয় পেলেও ধীরে ধীরে উষার ভয় কেটে একসময় ঘৃণার জন্ম নিল। উর্মির একটা ভিন্নধর্মী বান্ধবীকে পছন্দ করত আশিক। ধর্মের বিরুদ্ধে গিয়ে দুপরিবার রাজি থাকা দূরের ব্যাপার, উর্মির বান্ধবী নিজেই কখনো তাদের পরিণয় চাইতো না। এর চেয়ে সুন্দরী মেয়ে সে বিয়ে করবে। মোস্তফা সাহেব ভাবলেন, বিয়ে দিলে ছেলে যদি ঠিক হয়। অনেক মেয়ে দেখে আশিক তানজিনাকে পছন্দ করলো। বিয়ের 6-7 মাস পর্যন্ত সব ভালোই থাকলো। মোস্তফা সাহেব স্বস্তি পেলেন এই ভেবে যে ছেলে শুধরে গিয়েছে। সমস্যাটা দেখা দিল প্রায় 7 মাস পর। রাতে দেরি করে বাসায় ফিরত আশিক। যেদিন তাড়াতাড়ি ফিরত সেদিন আবার বন্ধুদের ফোন পেয়ে বেরিয়ে যেত। জুয়ায় বসে অনেক টাকা ঋণ করে তানজিনের কাছে অনুনয় করলো। বাবা যাতে না জানাতে পারে এসব বলে ইমোশনাল ব্ল্যাকমেল করে তানজিনের গহনা বিক্রি করে ঋণ শোধ করে। কয়েকদিন ঠিকঠাক চলার পর আবারও তার পূর্বের হালচাল দেখে শ্বশুর শাশুড়িকে জানাতে বাধ্য হলো তানজিনা। সেদিন আবারও বাবা আশিকের গায়ে হাত তুলল। 2 দিন পর মা নানার বাড়ি গেলেন। উর্মি উষা দুজনেই পড়াশোনার কাজে কলেজে ছিল। বাবাও তার রড সিমেন্টের ব্যবসায় বাজারে ছিলেন। বাড়ি ছিল ফাঁকা। সেদিনও আশিকের কাজে বাধা দেওয়া দুজনের মধ্যে তর্কাতর্কি শুরু হয়।
দুদিন আগের ক্ষোভ ধরে প্রথমবার তানজিনার গায়ে হাত তুলল আশিক। কলেজ থেকে সবার আগে উষা বাড়ি ফিরল। তানজিনাকে মারতে দেখে ব্যাগ ফেলে দৌড়ে এলো সে। আশিকের কাছ থেকে তানজিনাকে ছাড়াতে না পেরে দিকবিদিক শূন্য হয়ে পড়ে। টেবিল থেকে কাঁচের গ্লাস নিয়ে ছুঁড়ে মারল আশিকের উপর। আশিক মাথায় আঘাত পেয়ে ছিটকে পড়ে। তানজিনাকে দ্রুত নিজের ঘরে নিয়ে দরজা আটকে বাবাকে ফোন করল উষা। সেদিন বাড়ি থেকে বের করে দেওয়া হলো আশিককে। উষা তানজিনাকে পরামর্শ দিল, তুমি চলে যাও বাবাই, তোমাদের কোনো বাচ্চাও নেই যার টানে অমানুষের সাথে থেকে যাবে। নিজের ভবিষ্যৎ নষ্ট করো না, বাবা তোমার পড়ালেখার খরচ দিবে, তুমি ভর্তি হয়ে যেও। তানজিনা গেল না, তার বাবা নেই, মায়ের গাড়ে আরও দুটো বোন অবিবাহিত। সমাজ ডিভোর্সি মেয়েদের ভালো নজরে দেখে না, তার সাথে সাথে মা বোনের জীবনও দুর্বিষহ হয়ে উঠবে। আশিক ফোন দিয়ে বারবার অনুনয় করে ক্ষমা চাইতো তানজিনার কাছে, বলতো সে ভালো হয়ে যাবে। গলে গিয়ে তানজিনা শ্বশুরকে অনুরোধ করলো আশিককে বাড়িতে জায়গা দিতে। সে স্বামী সংসার নিয়ে সুখে থাকতে চায়। তানজিনার অনুরোধ রাখলেন ঠিকই, কিন্তু এবার আর ভুল করলেন না মোস্তফা সাহেব। স্ট্যাম্পের স্বাক্ষর নিয়ে বাড়িতে জায়গা দিলেন আশিককে। সেই থেকে উষা আশিকের সাথে কথা বলে না। 2 বছর যাবৎ যদিও আশিক ঠিকঠাকভাবে চলাফেরা করছে, তবুও সেদিন উর্মির কাছে জমা টাকা দেখে জমি কেনার কথা বলে ফেলল। সেটা অবশ্য মোস্তফা সাহেবের দমকে দমে গিয়েছে। তবু উষা এখনও বিশ্বাস করতে পারে না নিজের ভাইকে। খাবার টেবিলে আশিক বেশ কয়েকবারই বোনের দিকে তাকালেও উষা এখনও ঘৃণিত দৃষ্টি নিক্ষেপ করল। আজ নিজের দৃষ্টিতে নিজেকে নিকৃষ্ট মনে হলো আশিকের। দৃষ্টি নামিয়ে খাওয়া শেষ করলো। উষাকে নিয়ে সন্ধ্যার আগে বাড়ি ফিরল শামীম। রাহাত বাড়িতে ছিল। তার সাথে কথা বলা প্রয়োজন বলে মনে করে রাহাতকে ডেকে ছাদে নিয়ে গেল সে। ভাইয়ের মুখোমুখি হয়ে কাট কাট স্বরে শামীম বলল, তোমার সাথে আমার এই কয়েকদিন কথা বলার সুযোগ হয়নি। আচ্ছা একটা কথা বলো তো আমায়, তুমি কি আদৌ ভাবিকে ভালোবেসেছ? অসহায় দৃষ্টি রাহাতের। জবাব দিতে গিয়েও শুধু দীর্ঘশ্বাস ফেলল। শামীম আবারও বলল, তোমার কারণে আমি প্রবলেম ফেস করছি। অফিস করে বাসায় ফিরলে মা উষা দুজনের চাপের মুখে পড়তেও হচ্ছে। দিন দিন মানসিক শান্তি হারিয়ে যাচ্ছে। রাহাত অম্লান বদনে বলল, মায়ের কথা শুনে আমার মতো ভুল করিস না, আগে নিজের বিবেকের কথা শুনিস। কপালে সূক্ষ্ম বাজ পড়ল শামীমের। জিজ্ঞাসু দৃষ্টি মেলে বলল, মানে? রাহাতের বুকে হৃদয় কাঁপানো অদম্য এক ব্যথা। সে ভালোবেসে ভালোবাসাকে বেঁধে রাখতে পারেনি। সেদিনের হৃদয় বিদারক অভিজ্ঞতার কথা মনে পড়লে এখনও বুক কেঁপে ওঠে তার। ভীষণ রকম বুকে ব্যথা চেপে লেখা ভর্তি সাদা কাগজে কলম চালিয়েছিল। তীব্র অপরাধ বোধ চোখে চোখে রাখতে পারেনি সে। কৌশলে একটি প্রিয়তমার বেদনার্ত ম্লান মুখের দিকে তাকিয়ে সহ্য হয়নি তার। তাই তো চোরের মতো উর্মির কাছ থেকে নিজেকে আড়াল করল। শেষ বেলাতেও একটিবার দেখা দিল না। শামীমের জিজ্ঞাসা দৃষ্টির সীমানা বাড়িয়ে দিয়ে কঠোর নীরবতায় আটকা পড়ল রাহাতের মন। নিজের প্রশ্নের জবাবে কোনোরূপ প্রতিউত্তর না পেয়ে বেশ প্রশ্নবিদ্ধ করল শামীম, তুমি কি আমার সবটা পরিষ্কার করে জানাবে? এক দীর্ঘশ্বাসে নীরবতার অবসান ঘটল। রাহাতের অবসন্ন কণ্ঠে জবাব, আমার আর উর্মির মধ্যে যে ছাড়াছাড়ি ব্যাপারটা ঘটেছে তাতে হাত রয়েছে মার আত্মীয় স্বজনদের। খুব একটা অবাক হলো না শামীম। মৃদু শব্দে ভাইকে তাচ্ছিল্য করে হাসল বোধ হয়। তর্জনী তুলে অনমনীয় কণ্ঠে অনড় হয়ে বলল, দোষ সম্পন্ন তাদের ঘাড়ে চাপিয়ে দিচ্ছ? তোমার মতামত না নিয়ে কীভাবে বিচ্ছেদ ঘটাই, এমন সাহস কার আছে? বিচ্ছেদের শব্দ না পেরোতেই তুমি ঘরে নতুন বউ তোলো। একজনকে দুঃখের সমুদ্রে ভাসিয়ে অন্যজনকে নতুন রূপে বরণ করো। এতে তোমার কথার নড়বড়ে ভাব প্রমাণ হয়। কথাগুলো বলার সময় শামীমের চোখে মুখে ছিল তীব্র অবজ্ঞার ছাপ, যা দেখে রাহাতের বুকে নতুন ব্যথার উদ্রেক হয়। দৌড়ে আসা কণ্ঠস্বর কেমন কাঁপা কাঁপা শোনালো, আমি যে দোষী এটা অস্বীকার করার সাধ্য আমার নেই। আমার সবচেয়ে বড় দোষ হলো নিজের প্রতি দৃঢ়তার আত্মবিশ্বাসের প্রবল অভাববোধ। কঠিন মুহূর্তে তার পাশে না থেকে নিজের শতগুণ ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাওয়া। আমার বঙ্গুরতা আমার সবচেয়ে বড় দোষ, অথচ এমনটা হওয়ার কথা ছিল না। কথা ছিল সকল পরিস্থিতিতে আজন্ম তার হাত জোড়া শক্ত করে ধরে রাখব। আমি হব তার শক্তি, অথচ আমি হলাম তার দুর্বলতার কারণ। শামীমের শিথিল মস্তিষ্কে কৌতূহলের ঢেউ খেলে গেল। জানার আগ্রহ ক্রমশই বাড়ল। উৎসুক দৃষ্টি মিলে বলল, এত এত ভালোবাসা ভরসার মাঝে কী এমন শক্তি এলো যে তোমার ভালোবাসা নড়বড়ে হয়ে পড়ল? আজ যেন দীর্ঘশ্বাসেরা পালাক্রমে তাড়া করে চলছে। এছাড়া আছেই বা কি? ব্যথাতুর কণ্ঠে রাহাতের কাছ থেকে দীর্ঘ জবাব, অনেকটা ব্যাখ্যার মতো। প্রায় মৃত্যুশয্যায় ঢলে পড়া উন্মিকে নিয়ে হাসপাতালে কঠিন সময় আমার। সাপোর্টের পরিবর্তে আত্মীয় স্বজনদের কান পড়া বেশি পেয়েছি। আত্মীয় স্বজনরা আফসোস করে বলতেন,
উর্মিকে নিয়ে আমি নাকি সংসার করতে পারবো না। প্রতিনিয়ত তাদের মন্তব্যকে হাওয়ায় উড়িয়ে দিয়ে ভাবতাম একটুখানি স্বস্তি মিলল। তখন কিন্তু আমাকে মানসিক সাপোর্ট দেওয়ার মতো কাউকে পাশে পাইনি। নিজেকে যতটুকু ভরসা দিতে পেরেছি ততটুকুই। হয়তো উর্মির অবস্থা দেখে কেউ আমায় সাহস দেওয়ার বিষয়টা মাথায় আনতে পারেনি। সন্তানের জন্য মায়ের চেয়ে আপন কেউ হয় না। বাড়ির বুক হালকা করতে মাকে বেছে নিলাম। আমার নিয়তি কি ভীষণ নিষ্ঠুর। মা আমাকে আশ্চর্য শেষ প্রান্তে নিয়ে ছাড়ল। তিনি বললেন, হাসপাতাল থেকে বাড়ি ফেরার পরে তুই উর্মিকে তালাক দিবি। ও আর সংসার করার যোগ্য না। আমি সেদিন ছিটকে পড়লাম। চরম বিরোধিতা করলাম মায়ের। শেষ পর্যন্ত মা আমায় টিকে থাকতে দিলেন না। প্রতিনিয়ত একই কথা বলে যন্ত্রণা দিয়ে গেলেন। ধীরে ধীরে আমার মস্তিষ্ক বিকল হতে শুরু করলো। একটুখানি মানবিক শান্তির খোঁজে সবখানে, সবার কাছে মিলতে শুধু খাকার শূন্যতা। ততদিনই উর্মির পরিবারকেও মা জানিয়ে দিলেন ডিভোর্সের কথা। দুপক্ষের মনোমালিন্য শুরু। আমি যখন ভরসা হয়ে উর্মির পাশে দাঁড়াবো, তখনই মা আমায় কসম দিয়ে বসলেন, আমি উর্মিকে না পরিহার করলে তিনি স্বইচ্ছে মৃত্যুকে বেছে নেবেন। যখন আমার সবচেয়ে বেশি মায়ের সাপোর্ট দরকার ছিল, তখন মা আমায় ছিন্ন ভিন্ন করে দিলেন। তবু আমি উর্মিতিকে পা বাড়াতে চাইলাম। এবার মা বেশ কোমর বেঁধেই নামলেন। ষাঁড়ের আসল থেকে ছোট একটা প্যাকেট দেখিয়ে বললেন, এক্ষুনি পানিতে গুলে খেয়ে নেবেন। যার জন্য আমি দায়ী থাকবো, কাউকে জানাবো সেই পথমা খোলা রাখলেন না। সন্তানের কাছে সবচেয়ে আপন হচ্ছে তার মা, আর এটাকে পুঁজি করে মা এত সব করলেন। সব কিছুতেই নিজের মৃত্যুভয় দেখাতে লাগলেন আমায়। অবাক লাগছে এতটা মানসিক চাপে আমি কেন পাগল হয়ে যাইনি। তবে হয়তো পরিস্থিতি এমন হতো না, উর্মিকে আমার ছাড়তে হতো না। আমি শুধু একগাদা লেখাভর্তি কাগজে স্বাক্ষর করেছি, কিন্তু মুখ দিয়ে বা মন থেকে কখনো তালাক শব্দটি উচ্চারণ করতে পারিনি। আমাকে সাফের মুখে পেলে মা স্বাক্ষর করিয়েছেন। রাহাতের জলে টাইটম্বর চোখজোড়া আবেশে মুদে এলো। বেদনার এক ফোঁটা জল চিবুক স্পর্শ করলো। স্বামী ব্যাপার প্রচণ্ড অবাক হলো, হতবিহ্বল হলো মায়ের এমন কর্মকাণ্ডে। নিজেকে অপরাধে মনে হলো। সত্যিই তো, সে নিজেও তো সেই দুর্বিষহ সময়টাতে রাহাতের কাঁধে হাত রেখে বলেনি, আমি তোমার সাথে আছি ভাই। বায়ে শক্তি হয়ে দাঁড়ায়নি সে, কেবল নিজেকে নিয়ে ব্যস্ত সময় পার করেছে। আমরা প্রত্যেকে আপন দৃষ্টিতে নিজ জায়গায় সঠিক হলেও অন্য দৃষ্টিতে সবাই স্বার্থলোভী। অন্য দৃষ্টিতে আমাদের সত্যিকারের সত্তা প্রকাশ পায়। সেদিন ভাই কতটা নিঃসঙ্গতা অনুভব করেছে তা কেবল সে নিজেই বলতে পারবে। আমরা বলে থাকি আপনার ভিতরকার কষ্ট আমি উপলব্ধি করি। তাহলে সত্যি এটাই যে, যার ব্যথা সে ছাড়া দুনিয়ার কারো হৃদয়কে সে ব্যথা স্পর্শ করতে পারে না। এত উত্তর আর ভাইয়ের প্রতি সহানুভূতির মিশলে কিন্তু থেকে যায়। মনের মাঝে উকি দেওয়া প্রশ্নটি জমিয়ে না রেখে প্রকাশ করে ফেলে, তাহলে সপ্তাহ না পেরোতে পুনরায় বিয়ের কারণ কি? রাহাত তাচ্ছিল্য হেসে বলে, মাকে আমিও সহজভাবে নিয়েছিলাম। তিনি আমাদের ডিভোর্সের আগে থেকে লিলিকে ঠিক করে রেখেছেন। সেই প্রথমবারের মতো এবারেও রূপসী খুঁজে বের করলেন। মায়ের কারণে লিলির সাথে দেখা করতে রাজি হলাম। তাকে সবটা খুলে বলার পরও তার চেহারার আকৃতি দেখে ভাবলাম মেয়েটা বুঝতার। এই বিয়েতে রাজি সে হবে না। কিন্তু আমাকে অবাক করে দিয়ে পরদিন মা জানালেন সব ঠিকঠাক, বিয়ের কথা পাকা। তখন নিজের প্রতি বিতৃষ্ণা চলে আসে। মায়ের প্রতি জেদ আর অভিমান থেকেই নিজের সব ইচ্ছে আকাঙ্ক্ষা অনুভূতি জলাঞ্জলি দিয়ে বিয়ে করলাম। আমার মূল্যই তো মায়ের কাছে নেই। প্রথম দিনই লিলি জানালো সে আমার কাছে স্বাভাবিক জীবন চায়, যেমনটা আর 8-10টা বৈবাহিক সম্পর্কে চলে। এসব থেকে বাঁচতে পরদিন বাড়ি থেকে বেরিয়ে ঢাকার বাহিরে চলে গেলাম। সবাইকে জানালাম কাজের জন্য অফিস থেকে পাঠাচ্ছে। মিথ্যে বলেছিলাম, অফিস থেকে পাঠায়নি, বরং আমি নিজে অফিস থেকে ছুটি নিয়ে চলে গিয়েছিলাম। দুদিনের অতিরিক্ত ছুটি মঞ্জুর না হয় আবারও ফিরতে হলো। বাড়ি ফিরেও জবাবদিহিতার মুখোমুখি হতে হলো আমায়। কেন আমি তাকে ফোন দিলাম না, কেন তার ফোন তুললাম না, সে নিয়ে বেশ চেঁচামেচি হলো লিলির সাথে। শামীমকে বেশ চিন্তিত দেখালো। তাহলে এখন তুমি কি করবে? একদিকে ভাবি, অন্যদিকে তোমার দ্বিতীয় স্ত্রী, দুজনের সাথেই কিন্তু অন্যায় হচ্ছে। রাহাত কঠিন সওয়ালের জবাব দিল, যার জন্য এত কিছু হলো তাকেই ভুগতে হবে। আমি আবারও সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। আশা করবো এবার নিজের বিবেক খাটিয়ে সিদ্ধান্ত নিবে, অন্য সিদ্ধান্তের উপর নির্ভরশীল হবে না। আকাশে অন্ধকারের ভিড় নামলো মন্তর গতিতে। চারদিকে মাগরিবের আজান পড়তে দুই ভাই নিচে নেমে গেল। উষাকে নিয়ে এসে শার্ট চেঞ্জ না করে রাহাতের সাথে কথা বলায় ব্যস্ত হয়ে পড়ল শামীম। সারাদিনের ব্যবহৃত ময়লা শার্টের টপ বোতাম খুলে নিচের দিকে হাত রাখতে স্থির হয়ে গেল। চিকন দুটো হাত এসে ঠেকলো বোতামের উপর। নিচ থেকে শামীমের শার্ট ছাড়িয়ে দিল উষা। তার কথা আমলে নিয়েছে ভেবে ক্ষীণ হাসল শামীম। এখানে আসার আগেই তাকে
অনেক বুঝিয়েছে অল্পতে মাথা গরম যেন না করে, কেউ কিছু বললে যেন চুপ থাকে, গুরুতর কিছু হলেও যেন নিজের প্রতি উত্তর না করে শামীমকে জানায়। বিকেলে আসার পর থেকেই কথাগুলো অক্ষর অক্ষরে পালন হয়েছে। অন্য একটা শার্ট গায়ে জড়িয়ে উষার ললাটে গমির চুম্বন করে বেরিয়ে গেল শামীম। মসজিদের অজুখানা থেকে অজু করে নিবে। মাগরিবের নামাজ শেষ করে চোখ বন্ধ করে খাটে এসে বসলো উষা। বিকেলের কথা মনে পড়ে গেল। বাড়ির কারো সাথে উষার সম্পর্ক ভালো নয়, সেই জন্য একাকী সময় কাটাতেই ছাদের পথে রওনা হলো। কয়েক সিঁড়ি বাকি রেখে দাঁড়িয়ে পড়ল দুই ভাইয়ের কথোপকথনে। যদিও আড়ি পেতে শোনা উচিত কাজ নয়, তবুও রাহাতের এমন সিদ্ধান্তের রহস্য জানতে দাঁড়িয়ে পড়ল সে। আজান পড়ার সাথে সাথেই ওদের আগে এসে নেমে গেল। এক দুদিনের দৃশ্যপট যেন মুহূর্তে পাল্টে গেল। খেয়ে এসে শামীমের আগেই শুয়ে পড়ল উষা। মশারে টানালো না। দু একটা মশা কানের পাশে গুনগুন করে ঘুরে বেড়াচ্ছে। বিরক্ত হয়ে দাঁতে দাঁত চেপে উষা বলল, এত তাড়াবার পরেও যাচ্ছে না, অশিক্ষিত মশার দল। শামীম ঘরে প্রবেশ করে শুনতে পেল। তার খুব হাসিও পেল। কৌতুকের স্বরে বলে বসল, কাল থেকে তোমার সাথে ভার্সিটিতে নিয়ে যেও। শিক্ষিত মানুষের সাথে থেকেও মশাও শিক্ষিত হয়ে যাবে। উষা বলল, আপনি শিক্ষিত মানুষ হয়ে কিভাবে অশিক্ষিত মশা চাষ করেন? এতে দু একটা ক্লাস নিতে পারেন না? শামীমা মজা করেই বলল, সে ক্লাসটা মশার না নিয়ে আপনারই নেওয়া বেটার হবে আমার জন্য। উষা মুখ বেঁকিয়ে বলল, শামীম শোয়ার পরে উষা নিচ থেকেই তার হাতে মাথা রাখল। অল্প হেসে শামীমও তাকে আলিঙ্গন করে কাছে টেনে নেয়। সকাল সকাল রাহাত কী নিয়ে মায়ের সাথে রাগারাগি করলো জানতে পারল না উষা। নাসিমা বেগম অশান্ত বিধ্বস্ত রূপ দেখে মনে মনেই হাসল। মুখে আগের মতো লেগে থাকা হাসিটা নেই, চোখে মুখে মলিনতার ছাপ। আগে সে সুশ্রী আর নেই, কী নিয়ে যেন সারাক্ষণ আতঙ্কে থাকেন। উষা মনে মনে আওড়ালো, আমি যে উদ্দেশ্য নিয়ে এসেছি সেটা আপনার সন্তানই পূরণ করবে। আপনার মানসিক শান্তি হারিয়ে নিঃস্ব হওয়ার অপেক্ষায় আমি। আপনার ছেলে যতই নিঃস্ব হোক না কেন, এরকম একটা অবস্থায় আমার বোনের হাত ছেড়ে ঠিক করেনি, সেও এর ফল ভোগ করতে হবে। তো ভিউয়ার্স, গল্পটির নাম হচ্ছে উষাকালে উর্মিমালা। এটা গল্পের প্রথম অংশ। পরবর্তী অংশ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ভিডিও ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। আল্লাহ হাফেজ।